আমরা ঢাকার ঘটনা শুনি আপনার কাছ থেকে। হ্যালো লিসেনার্স, এই কাহিনীটা অ্যাকচুয়ালি মিরপুরের ঘটনা। আচ্ছা, এটা রুবেল নামে একজন শেয়ার করেছে আমার কাছে। সে মিরপুর 14 নম্বরে থাকতো। সেখানে একটা কোয়ার্টার ছিল আগে, এখন আছে কিনা আমি জানি না, ব্যাটালিয়ন বলতো ওটাকে। আচ্ছা, হ্যাঁ, ব্যাটালিয়ন কোয়ার্টারে ওখানে থাকতো আর কি। ওকে। তো যাই হোক, তো উনি ওখান থেকে মানে ওই রুবেল যিনি ছিলেন আমার থেকে অনেক বড় বয়সে, সিনিয়র আর কি। তখন উনি ইয়াং, ওনার তো টিনেজার ছেড়িয়ে গেছেন আর কি তখন বয়স। তো উনি রাতের বেলা চলাফেরা করতেন, আড্ডা মারতে যেতেন এবং মানে ওই আপনার মিরপুর এলাকা শেওড়াপাড়া এরকম জায়গা দিয়ে ঘুরে ঘুরে আসতেন। তো ওনার বাসা আসার জন্য ওনাকে একটা শর্টকাট ব্যবহার করতে হতো, সেটা হচ্ছে ইব্রাহিমপুরের মধ্যে দিয়ে উনি আসতেন আর কি। আচ্ছা। তো একদিন উনি এরকম আসছেন ওখান থেকে হেঁটে হেঁটে, তো রাত হয়ে গেছে, তো ওখানে একটা পুকুর ছিল। তো উনি হঠাৎ খেয়াল করে দেখলেন যে পুকুরের পাড়ে মনে হচ্ছে যে কিছু একটা মানে ইটস লাইক একটা পশুর মতো, লাইক কাইন্ড অফ কুকুর টাইপের একটা কিছু বসে আছে, কিছু একটা খাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। তো সে ফার্স্টে কুকুর মনে করে বা ইগনোর করে, রাতের বেলা একটা এরকম থাকতেই পারে রাস্তার মধ্যে, পুকুর পাড়ে কুকুর টুকুর থাকতে পারে। তো সে যখন কাছে চলে আসে তখন দেখে যখন একটা না মানে একটা সাথে 3-4টা মনে হলো বাতাস থেকে মানে 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 অদৃশ্য থেকে জেনারেট হলো 2-3টা, এবং তার দিকে তাকালো। তার দিকে যখন তাকালো সে বলল যে জিনিসটার চেহারা ছিল জাস্ট লাইক কাইন্ড অফ লাইক মানুষের মুখের মতো, জাস্ট কুকুরের মুখের মতো না, শরীরটা ওরকম, চেহারা মানুষের মুখের মতো, এবং জল জল করে তাকে আছে, এবং সেগুলোর মুখের মধ্যে লাইক পচা মাছ টাছ টাইপের খাবার। তো সে না খুব মানে ভয় পেয়ে যায় জিনিসটা দেখে, মানে অ্যাবনর্মাল একটা জিনিস। তো উনি এটা দেখে উনি করে কি কিছুক্ষণ দাঁড়া যায়, দোয়া পড়ে। তো দোয়া পড়ে আর কি, তখনকার মানে ওনার যে স্টেটটা ছিল আসলে ওইরকম ভাবে চিন্তা করার মতো না, বেশ ভয় পাচ্ছিল সে। তো সে হাঁটা শুরু করে, আবার ভয় মানে সাইড হয়ে হাঁটা শুরু করে। তো তারপর থেকে সে যেটা দেখে যে একটু পরপরই তাকে ফলো করে করে জিনিসগুলো আসতেছে, এবং ফলো করার জিনিসটা হচ্ছে এরকম যে হেঁটে আসা না রাসেল ভাই, এটা লাইক মানে মনে হচ্ছে কিছু আছে আবার কিছু নাই, ধোঁয়াশা টাইপের, লাইক অনেক সময় আমরা মরিচিকা দেখি না, জাস্ট লাইক দ্যাট, সেইভাবে। এবং জিনিসটা তার বাসা পর্যন্ত তাকে ফলো করে আসে, এবং ওই রাতে তার প্রচন্ড জ্বর হয়। আচ্ছা। এবং জ্বর হওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে যায় বেশ, এবং তখন সে খেতে পারতো না, করতে পারতো না, মানে নর্মাল লাইফ লিড করতে পারতো না, এবং প্রায় সে ওই একটা অন্ধকার ছায়ার মতো দেখতো, তার বাসার আশেপাশে ঘোরাফেরা করে। এবং ওই যে জায়গাটা ছিল, যে গলিটা যেখানটা আসতো, ওই জায়গাটার নামে নাকি রাসেল ভাই এখনো মানে এখন মানে তখন পর্যন্ত উনি বলছে তখন পর্যন্ত জায়গাটা বেশ মানে বদনাম ছিল একটা জায়গা। ইব্রাহিমপুর থেকে 14 নম্বর যাওয়ার পথে একটা গলি ছিল, আচ্ছা, এখন আছে কিনা আমি জানি না। তো যাই হোক, উনি ওটাতে অনেকদিন সাফার করে, এই অন্ধকার এই প্রবলেমটা দিয়ে সাফার করে। পরবর্তীতে উনি এটা মানে বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে আস্তে আস্তে উনি এটা থেকে রিকভার করেন আর কি। আচ্ছা, এটা ছিল আপনার কাহিনী। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাবো আবারও বাবু ভাইয়ের কাছে, একটা ছোট্ট ঘটনা শুনে আসবো। হাতে সময় খুবই কম, ছোট ছোট করে কিছু ঘটনা শুনে আসি আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা মোহাম্মদপুরের কাহিনী। আচ্ছা, তার আগে একটা কথা বলি যে যারা যশোর থেকে খুলনায় অ্যাটেন্ড করতে পারবেন তারাও কিন্তু ইনভাইট করতে পারবো আমরা, খুব কাছাকাছি ডিস্টেন্স। সুতরাং যশোরবাসীরা আপনারাও কিন্তু চাইলে আমাদের কাছে এসে আমাদের ঘটনা শেয়ার করতে পারেন, এবং চাইলে আপনারা খুলনায় এসে আপনাদের স্টোরি শেয়ার করতে পারেন, সেটা আপনাদের উপরে। ওকে রাসেল ভাই, থ্যাংক ইউ। এই কাহিনীটা মোহাম্মদপুরের কাহিনী। মোহাম্মদপুর বেশ বড় একটা এলাকা এবং বেশ অনেক হন্টেড জায়গা এখানে আছে। তো আমি যেটা বলবো এটা খুবই মানে আমার খুব কাছাকাছি, এবং এর জন্য আমি কিছু ছদ্ম নাম ইউজ করবো, কারণ নামটা বললে অনেকে বাড়িটাই চিনে ফেলবেন। হ্যাঁ, এবং বাড়িটার বিশেষত্ব হচ্ছে বাড়িটা পাকিস্তান আমলে বা তারও আগে করা, বেশ পুরনো, এখনো সেম শেপেই আছে বাসা, তার আশেপাশে অনেক দালান উঠে গেছে। তো বাসাটার মধ্যে যেটা হয় যে প্রথম যখন ওই বাসায় মানুষ আসে তখন মানে আমরা খুব ছোট, কিন্তু ওই বাসার নিচতলাটা আমি 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 ছোটকালে দেখেছি অ্যাবান্ডেন্ট, কেউ থাকতো না। তো যেহেতু গভর্নমেন্ট বিল্ডিং, এক সময় মানুষ আসে ওখানে, আসার পর নিচতলাটা খোলা হয়। তো ওখানে পাকিস্তান আর্মি এবং রাজাকার বাহিনীরা ওখানে ছিল আর কি এক সময়। তো সেখানে তারা ওই আপনার বাসার হাউসের তল থেকে প্রায় 50-60টা মাথার খুলি পায়, নিচে যে আন্ডারগ্রাউন্ডের ট্যাঙ্কি ছিল, পানির ট্যাঙ্কি, সেটা থেকে। এবং ওই বাসাটার মধ্যে যখন উঠে তারা প্রথমে অনেক কিছু মানে উদ্ভট জিনিস এক্সপিরিয়েন্স করতো যার নিচতলায় ছিল। যেমন দেখা গেছে আপনার ঘুমিয়ে আছে, রাতের বেলা কান্নার শব্দ শুনতেছে রান্নাঘর থেকে, মানে খুবই ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। এবং মানে বাতি কেটে যেত বারবার, মানে তখনকার সময় ফিলামেন্ট বাল্বগুলো শুধু কেটে যেত। যাই হোক, একদিনের কাহিনী বলি, যেহেতু ছোট করে বলতে হবে। এটা ওই বাসার অনেক কাহিনী আছে, এর মধ্যে একটা হচ্ছে ওই বাসার যিনি বড় ছেলে আর কি, ধরেন ওনার নাম আমি XYZ আজাদ বলে দিলাম, মানে নামটা যাতে একটু হাইট থাকে।
যাই হোক, উনি একদিন রাতে ঘুমিয়ে আছে, তো ওনার রুমে মনে হচ্ছে যে মানে মানে কেউ নক করতেছে টকটক করে। তো উনি জিজ্ঞেস করে কে, কোনো উত্তর নাই। তো একসময় উনি উঠে এসে দরজা খুলে দেখে কি ওনার বাবা দাঁড়ায় আছে, বেশ একটা ডিস্টেন্সে, ওনার থেকে 2-3 হাত দূরে ওনার বাবা দাঁড়ায় আছে, চেহারাটা দেখা যাচ্ছে না ঠিক মতো। তো উনি জিজ্ঞেস করে আব্বা, তো বাবা কোনো রেসপন্স দেয় না। তো বাবা করে কি ঘুরে হাঁটা শুরু করে। তো উনি ওনার বাবাকে ফলো করা শুরু করে, ফলো করতে করতে যায় করিডোর দিয়ে। বাসাটা ছিল এরকম রাসেল ভাই, চারিপাশে করিডোর, হ্যাঁ, এবং এক প্রান্তে হচ্ছে বাথরুম, আর মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা, আকাশের আলো এসে পড়ে আর কি, আচ্ছা, নিচে এরকম। তখন যখন হেঁটে যাচ্ছে কর্নারে বাথরুম, দেখে তার বাবা হেঁটে হেঁটে যাচ্ছে, অন্য রুমগুলো বন্ধ দরজা, এবং হেঁটে হেঁটে ডান দিকে গেল, যে বাথরুমের যেদিকে হেঁটে চলে গেল বাথরুমের ভিতরে। তো উনি বলতেছে যে আমার বাবা রাতে ডেকে উনি আমাকে ডাকলো, তারপর বাথরুমে চলে গেল। তো উনি বেশ খানিকক্ষণ দাঁড়ায় ছিল রান্নাঘরের সামনে, কি ব্যাপার, আব্বার কি কিছু দরকার বা কি কারণে। তারপর যা দেখে যে কোনো সারা শব্দ নাই। তো উনি তখন ওনার বলতেছে আর কি যে আব্বা আব্বা ডাকতেছে, শোনো না। তো উনি হেঁটে একটু সামনে গেছে, ঝুঁকি দিয়ে দেখে বাথরুমে যাওয়ার যে সামনে যে সিঁড়ি ছিল একটা, মানে উঁচু উঠতে হয়, সিঁড়ির উপর তার বাবা বসে মুখটা 2 হাতে ঢেকে, জাস্ট মুখের নিচের অংশটা, মানে হাসতেছে, কেমন একটা ভেতর থেকে একটা চাকলিং হাসি আর কি আসতেছে। এবং তাকে দেখে এবং মুখ তুলে তাকাইছে, এবং মুখটা এত মানে তার কাছে চোখটা এত ভয়ঙ্কর লাগছে যে ওই যার নাম বললাম, ধরেন ছদ্মনাম আজাদ ভাই, উনি ওখানে ফেইন্ট হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, ফেইন্ট হয়ে যায়, মানে তার থাকে না। পরে উনি যখন ওনার হুঁশ ফেরে কিছুক্ষণ পরে, উনি তাকিয়ে দেখে যে কেউ নাই এখানে, মানে পুরো জায়গাটাই ফাঁকা। তো ওই পাশে এরকম অনেক কাহিনী রাসেল ভাই ঘটেছে। আজকে যেহেতু সময় স্বল্প, আমি জাস্ট একটা বললাম আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই ঘটনাটা খুব অদ্ভুত, এবং এই ঘটনাটা এটা আপনি বলেন যে পাকিস্তান আমলের বাসা, এবং খুব কাছাকাছি, মানে মোহাম্মদপুরের, মানে আমার বাসাতে খুব কাছাকাছি, এবং এই বাসাটা মোটামুটি লোকেশন বললে সবাই জানতে পারবে, সবাই জানবে, এবং নামও ছদ্মনাম বললাম। আচ্ছা, এই বাসাটা এইরকম ঘটার কোনো কারণ কি? ঘটার কারণ হচ্ছে যে অনেক পুরনো বাসা, এবং এটা তো একসময় জানেন যে ওইখানে সব বাসাগুলো ছিল আর কি পাকিস্তান আমলে বেশ পুরনো, ওখানে হাউজিং এর বাসা ছিল, হ্যাঁ, এবং মানে মোহাম্মদপুরে বেশিরভাগ বাসায় কিন্তু হাউজিং এর ছিল, এবং পাকিস্তানিদের ছিল, বিহারিদের ছিল, এবং অনেক বাসাগুলো কি পাকিস্তান আর্মি ক্যাম্প করতো, তখন ক্যাম্প করে সেখানে তারা রান্না বাড়া করতো, মানুষকে টর্চার করতো। যেমন বললাম, ওই বাসার নিচতলাটা এমনকি আমি ছোটকালে পর্যন্ত দেখছি তখন পর্যন্ত বদ্ধ ছিল, পরবর্তীতে ওটা খুলে এসে সরকারি একজন, আমি কিন্তু যে বাসাটা মনে হয় আন্দাজ করতে পারছি, বাসাটা ম্যাক্সিমাম সময় ফাঁকা কেমন যেন থাকে, হ্যাঁ, ফাঁকা এখনো রান্না বান্না, হ্যাঁ, এরকম আপনি চিনে ফেলেছেন, আমি চিনতে পেরেছি বোধহয়। হ্যাঁ, আর আরো 2-1টা ঘটনা যদি, মানে একটা ঘটনা যদি বলতেন যে মানে আরো ভয়ঙ্কর এইখানে ঘটে। এখানে এরকম একটা আছে, ওনারই যার কথা বললাম, যে ভাইয়ের কথা, ছদ্মনাম বললাম আজাদ ভাই। আচ্ছা, ধরলাম ওনার ভাইয়ের নাম ধরেন রফিক, ওনার ইমিডিয়েট ছোট ভাই। হ্যাঁ, কারণ ওনাদের নাম বললে উনি চিনলে আবার রাগ করতে পারেন। যাই হোক, উনি একদিন এরকম শুয়ে আছেন, তো উনি প্রায় বলতেন এসে বন্ধুদের যে ওনাকে কেউ মারে রাতের বেলা। আচ্ছা, এবং এটা মানে বন্ধুরা বলতো দুষ্টুমি করতে, তোর বাসায় ব্রুসলির পোস্টার তোকে মারে এর জন্য। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ হরিফিক। উনি যেটা করছে যে একদিন দেখে যে ওনাকে মানে মনে হচ্ছে যে এরকম কেউ ডাকতেছে, মানে সিঁড়ির কাছে দাঁড়ায়। তো উনি জিনিসটা ফিল করে যে কে ডাকতেছে, তো উনি দেখলো যে ওনার খালা ওনাকে ডাকতেছে। বেশ রাত তখন 1টা-2টা, আপনি বুঝেন যে 80-র দশকে 84-85 সালে, সে সময় কিন্তু ওই টাইমটা মানে বেশ নিস্তব্ধ থাকতো মোহাম্মদপুর। তো যখন ডাকতেছে, এবং বিল্ডিংও সব 1তলা 2তলা, তো উনি হেঁটে হেঁটে খালার পিছে যায়, খালা কি, তো খালা কোনো উত্তর দেয় না, উঠে চলে যায় ওনাদের সিঁড়িতে। এবং রাসেল ভাই, সিঁড়িটা ছিল এরকম, ওনাদের পুরানো আমলের সিঁড়ি, তো ছাদে উঠলে ছাদের অনেক জায়গায় মানে জ্বলে যাওয়া, রং জ্বালা, আপনার শেওলা পড়া, একটা বট গাছ ছিল ট্যাঙ্কির নিচে। তখন দেখে যে হেঁটে যে খালাটা ওই ইসের তলে, আপনার ওই ট্যাঙ্কির পাশে দাঁড়ালো। তো উনি যখন হেঁটে কাছাকাছি গেছে, খালা কিন্তু পিছন ফিরেছিল। খালাটা হঠাৎ করে যখন মানে ওনার সামনে মুখটা ঘুরায়, তো উনি নাকি দেখছিল যে ওনার খালার মুখের হাঁটা প্রায় 4-5 ইঞ্চি মুখে হা করে আছে, মানে যেটা মানে আপনার স্বাভাবিক একটা ব্যাসের হা না, এটা কখনো সম্ভব না। এবং এটা দেখে মানে সে ভয়ে ছিটকে বেরো আসছে দৌড় দিয়ে ওখান থেকে, এবং আসার পর নিজের খালাকে অবস্থা দেখা, হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন। এবং মানে উনি ভয়ে আর ওখানে যেতই না। ছাদে তো আমরাও মানে ওদের ছাদে ভয়ে উঠতাম না কখনো, কারণ ছাদের যেসব স্টোরি শুনতাম, আগুন দেখা যায় ছাদের কোনায়, আগুনের দলা পড়ে উপর থেকে, এরকম শুনতাম, আমি নিজেরাই শুনতাম। এবং ওইটা ছিল ওই 3তলা বিল্ডিংটাই ছিল, মানে 2তলা উপরে ছাদ 3তলা, ওইটাই ছিল এলাকার সবচেয়ে হাইয়েস্ট বিল্ডিং ওই সময়। আরেকটা ছিল কাছাকাছি 4তলা, এটাই, কারণ অনেক পুরনো, এখন ভাঙাচোরা অবস্থায় আছে। ওই ছাদের উপরে উঠলে সংসদ ভবন দেখা যেত তখন, কারণ মাঝখানে কোনো বিল্ডিং ছিল না। হ্যাঁ,
অনেক বড় ক্লু দিয়ে দিয়েছি। হ্যাঁ, অনেক বড় ক্লু দিয়ে দিয়েছেন এবং এখন বিল্ডিংটা অনেকটা ভাঙাচোরা অবস্থায় আছে। ভাঙাচোরা অবস্থায় আছে। এবং মজার ব্যাপার হচ্ছে ওই বাসার বেশিরভাগ ভৌতিক ঘটনা যা শুনেছি ওনাদের কাছ থেকে সবই হচ্ছে তারা নিজেদের মানুষ দেখতো। এটাই আজব জিনিস। কালকে দেখবেন যে অনেক মানুষ ওই বাসা দেখতে গেছেন এবং খুঁজে বের করবেন ডেফিনেটলি। আমি দেখবো যে অনেকে ইমেইলও করেছেন। হ্যাঁ, সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন চলে যাব ডক্টর আলিফের কাছে, আবারও তার ছোট্ট একটা ঘটনা শুনে আসবো আমরা। এবং আলিফ, শুনি আমরা। রাসেল ভাই, ঘটনাটি হচ্ছে সেলিম নামক এক ব্যক্তির সাথে ঘটা। তো তিনি গভর্নমেন্ট জব করতেন। তো আগের ঘটনার মধ্যে কিছুটা, যখন নতুন বাসা নিবেন আর কি, তো সে নিউলি ম্যারিড ছিল আর কি, তার ওয়াইফ মুন্সিগঞ্জে ছিল। তো সে তখনও বাসা পায়নি। যখন বাসা পায় তো বাসায় ফার্নিচার উঠিয়ে সবকিছু রেডি করে তো নিয়ে আসবে এরকম প্ল্যানিং চলছে। এমন সময় যেদিন ঘটনা ঘটে সেটি 1998 সালের দিকে। তো প্রচন্ড বৃষ্টি ছিল রাসেল ভাই সেদিন। তো সে বাসায় আসে। তার বাসাটা ছিল এরকম যে 3 তলা, তার 3 তলা যে পাশে যার ফ্ল্যাট তার অপোজিট সাইডে তার ছাদ। তো ওই ছাদের চাবি তার কাছেই থাকতো। তো গভর্নমেন্ট কলোনি রাসেল ভাই। তো তিনি ঘরের দরজা খুলতে যাবে, প্রচন্ড বৃষ্টি রাসেল ভাই সময়, রাত 8-9টা বাজে। তো ঘরের দরজা খুলতে যাবে এমন সময় তার কাছে মনে হলো ঘরের ভেতরে কেউ আছে। কেউ না, অনেক মানুষ আছে। এমন মনে হচ্ছে যে দরজা খুললেই তো ডাইনিং স্পেস, তো মনে হচ্ছে যে ডাইনিং টেবিলের দিকেই মনে কেউ আছে আর কি। তার এরকম ফিল করছে যে না, আমার বাসা ভর্তি মানুষ, কিন্তু সে থাকে ওই বাসায় মাত্র একা। তো সে বৃষ্টি পড়ছিল, তো সে মনে করছে এটা নর্মাল কিছু একটা, হয়তো নিচের ফ্ল্যাটের বা কিছু একটা হতে পারে। তো দরজা খুলে রুমের ভেতরে ঢোকার পরে দেখে যে তার পুরো ফ্ল্যাটের লাইট জ্বলছে, সব লাইট অন করা, এবং রান্নাঘরে চুলা জ্বলছে। সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে সে প্রথমবার নিজের মনকে সান্ত্বনা দিল যে হয়তো আমারই ভুল ছিল, আমি হয়তো বা সব লাইট জ্বালিয়ে চলে গেছি সকালবেলা অফিসে। তো আশ্চর্যজনক জিনিস হচ্ছে রাসেল ভাই, তার ডাইনিং স্পেসের যে ডাইনিং টেবিলটা সেটা অন্য জায়গায় ছিল। ওটা যে জায়গায় রেখেছিল উনি সে জায়গায় না, অন্য জায়গায় তিনি পেয়েছে, একটু সামনে পেয়েছে। তো তিনি তার নিজের ভুল ধরেই জিনিসটা প্রথম দিন কাটিয়ে যান আর কি। এরপর থেকে 2-1 দিনে কোনো প্রবলেম হয় নাই। তো আপনার ওনার কাছে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস লাগে যে এই বাসায় তো তিনি ছাড়া কেউ ঢোকে নাই। তিনি তোমার সাথে ওই ফ্ল্যাটের কেয়ারটেকারই একমাত্র এসেছিল ফার্নিচার ওঠানোর সময়। তো এই বাসায় এরকম কেন ফিল হলো? তো সে নর্মাল ডে স্টার্ট করে দেয় আর কি। 3-4 দিন পরে তার ঘুম ভাঙে রাতের বেলা। তো ঘুম ভাঙার পর ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন, একটাই বাথরুম তো ফ্ল্যাটে। তো ওয়াশরুমে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন যে তার রান্নাঘর থেকে কিছু সাউন্ড আসছে, কুটুর সাউন্ড আসছে। কেউ জানি কিছু একটা কেউ রান্না করছে রান্নাঘরে। তিনি রান্নাঘরের দিকে এগোতে যান, গিয়ে দেখেন যে রান্নাঘরের চুলা জ্বলছে, কিন্তু চুলা সে জ্বালিয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। তার এটা এখন স্পষ্ট মনে আছে। তো উনি দেখলো যে না, আস্তে আস্তে জিনিসগুলা এক্সাজারেট করছে, অনেক বেশি হচ্ছে। তার কাছে মনে হচ্ছে যে তার পাশে ছাদের মধ্যে কেউ অনেকে হাঁটছে ছাদের মধ্যে, তার রুম থেকে সাউন্ডটা পাওয়া যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় রাসেল ভাই, তিনি পরের দিন যখন অফিস করে আসছে তো নিচেই তাকে দোতলার ভাড়াটি আটকায়। দোতলার যে থাকে সেই গভর্নমেন্ট অফিসারটি আটকায় আর কি। তো তিনি বলে যে ভাই, আপনি তো মনে হয় উপরে উঠেছেন, একটু লক্ষ্য রাখেন আর কি, গভীর রাতে প্রচন্ড শব্দ হয়, ধুম শব্দ হয়, আমি ঘুমাতে পারি না, কালকে 2 বার আমার ঘুম ভাঙছে। তার কাছে আরো বেশি আশ্চর্য লাগতে শুরু করে। ঘরে বাসায় থাকি মাত্র আমি একা, সকালবেলা অফিসে চলে যাই, রাতে 9টার দিকে আসি, রান্না বান্না করে খাই দিয়ে ঘুমাই যাই, আমি এখনো এখানে বউ নিয়ে আসি নাই, তো শব্দ আসবে কোথার থেকে? তার কাছে খুব আশ্চর্য লাগতে থাকে আস্তে আস্তে। বাসাটি কোন এরিয়াতে রাস্তা ভাই শেয়ার করলাম না। তো তিনি, তার কাছে আশ্চর্য লাগে, তো উনি তো ওই বাসার যে কেয়ারটেকার তাকে বলে যে এরকম অবস্থা, আমি তো প্রতিদিন এরকম কিছু শুনতেছি, এরকম কিছু দেখতেছি, প্রত্যক্ষ করতেছি, আমার কাছে মনে হচ্ছে আমার বাসায় কেউ আছে। তো তিনি বলে ভাই, এটা নর্মাল, এটা কোনো সমস্যাই না, আপনি ভাবিকে নিয়ে আসেন, আপনার সমস্যা সব সমাধান হয়ে যাবে। বাসায় একা থাকেন তো হয়তো বা মনের ভুল হতে পারে। তো সেটা ঠিক 15 থেকে 20 দিন পর, এর মধ্যে কিন্তু রাসেল ভাই এইসব অবনর্মাল জিনিসপত্র কিন্তু জারি। তার কাছে যখনই বাসায় আসে তখনই তার কাছে মনে হয় বাসায় কেউ আছে, তার কাছে মনে হয় যে এই বাসায় কোনো একটা ফ্যামিলি থাকে, আমি থাকি না, অন্য একটা ফ্যামিলি থাকে, তাই এটা তার কাছে মনে হচ্ছে। আচ্ছা। তো সে তার 20 থেকে 25 দিন পর তার ওয়াইফকে নিয়ে আসে বাসায়। তো ওয়াইফের সাথে ওয়াইফের 2 ভাইও আসে। সবচেয়ে মজার বিষয়, ওয়াইফের ভাইগুলাও সবার আগে এই জিনিসগুলা দেখা শুরু করে। মানে উনি এতদিন ধরে সামনে আসার কোনো কিছু শুরু করছে না, কিন্তু ওয়াইফের ভাইরা জিনিসটা প্রত্যক্ষ করে। তারা পাশের রুমে ছিল। তো যে ছোটটা রুনান, ওর নাম রুনান, তো সে আর কি ঘুম ভেঙে রান্নাঘরের দিকে যায়। ঠিক একই ভাবে যেভাবে তিনি আগেবার ফলো করেছিলেন, তার কাছে মনে হচ্ছে রান্নাঘরে কেউ আছে, ছেলেটার কাছে। তো দেখে, একটু কি মেরে দেখে রান্নাঘরে চুলা জ্বলছে, আর কেউ একজন রান্না করছে রান্নাঘরে।
কিন্তু তার কাছে মনে হয় রাত্রে 2টার দিকে রান্নাঘরে তো কারো থাকার কথা না। ছেলেটার বয়স 15-16 হবে আর কি। তো সে ভয়ে রুমে চলে যায় এবং এই কথাটা কাউকে শেয়ার করে না। ঠিক পরের দিন পুরা বাথরুমের আপনার কল ফেটে পানি দিয়ে ভেসে গেছে পুরা বাসা, এবং সেটা অবশ্যই মানে সেটা হয়েছেও গভীর রাতে, সবার ঘুমের অজান্তে। সবাই ঘুম থেকে দেখে পুরা বাসার ফ্লোরে পানি, এবং পানি ঝরঝরায় পানি পড়তেছে, নিচে থেকে কেটে থেকে উঠে আসছে তার বাসার কি হয়েছে। তো এইসব জিনিস অ্যাকুমুলেট করার পর ওই ওনার যে 2 ওয়াইফের 2 ভাই ওরা ওই বাসা ছেড়ে চলে যায়। এবং সবশেষে যেটা হয় আর কি রাসেল ভাই, ওনার 2জন হাজবেন্ড ওয়াইফ যখন ছিল, এখন ওরা 2জন একাই বাসায়। ওই ভাইরা যাওয়ার ঠিক 4 থেকে 5 দিন পর রাতের বেলা আমার ওয়াইফ, খুব বেশি রাতও না, 12টা 1টার দিকে, তো যেহেতু গভর্নমেন্ট অফিসার সে আগেই বাসায় এসে 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তার ওয়াইফও তাই, তো রাত্রেবেলা ঘুম ভাঙে 1টার দিকে, 12টা 1টার দিকে, তার এক্সাক্ট টাইমটা তার মনে নাই। সে ঘুম ভেঙে ড্রয়িং রুমে মানে লাইট জ্বালিয়ে বাথরুমে যাবে, একটাই বাথরুম ওই ফ্লোরে। তো ড্রয়িং রুমের লাইট জ্বালাতেই দেখে যে ড্রয়িং রুমের মধ্যে কয়েকজন মানুষ বসে আছে সোফার উপরে, ডাইনিং স্পেসে অনেকে খেতে বসেছে। এইটা দেখার পরে তিনি বলে যে এই বাসায় আর থাকা সম্ভব না। তার হাজবেন্ডকে ওই মুহূর্তেই তিনি জানায়, এবং ওই জানানোর পরে যে আমি এই বাসায় থাকতে পারবো না, আমার পক্ষে থাকা পসিবল না। রাইট, আমাকে পারলে তুমি আমাকে, তোমার যদি ওনার একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে, তোমাদের সমস্যা হয়, তুমি পারলে আমাকে মুন্সিগঞ্জ রেখে আসো, কিন্তু আমি এখানে থাকবো না। তো পরে উনি ডিসিশন নিয়ে ওনার ওয়াইফকে মুন্সিগঞ্জ রেখে এসে পরে একটা মেসে উঠে যায়। এইটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। অল্প সময়ের মধ্যে আপনি ছোট্ট করে আপনার ঘটনা শেয়ার করবেন, তার আগে জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন, কি করেন আপনি। হ্যালো, নমস্কার সবাইকে। আমি হোলি ফ্যামিলি বেনেফিসেন্ট মেডিকেল কলেজের 4th ইয়ারের স্টুডেন্ট। ওকে, ধন্যবাদ। ছোট্ট করে শুনবো একটু। হ্যাঁ, আমি যখন মেডিকেল ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন আমি আমার কলেজেরই কিছু সিনিয়র ভাইয়াদের সাথে উঠি একটা ফ্ল্যাটে। তখন প্রথম দিকে ভালোই যাচ্ছিল, বেশ আনন্দে ছিলাম। তারপরে 3-4 মাস যাওয়ার পর যেটা হলো সেটা হলো রাতে 10:30 বা 11টা এরকম টাইমে আমি প্রতিদিন খাবার কিনতে বের হতাম। তা একদিন হঠাৎ খাবার কিনতে বের হওয়ার সময় 3তলা সিঁড়িতে দাঁড়াই, তখন হঠাৎ করে লাইট কাঁপতেছে। আমি কিছু বুঝলাম না, পরে লাইটটা বন্ধ হয়ে গেল। লাইটটা বন্ধ হওয়ার পর আবার চলে আসলো। যখন চলে আসলো তখন আমি দেখলাম 2তলা সিঁড়িতে একটা বাচ্চা মেয়ে দাঁড়ায় আছে, আমার দিকে তাকায়, এবং সাথে সাথেই নেই। আমি প্রচন্ড ভয় পেলাম, প্রচন্ড ভয় পেয়ে বাচ্চা মেয়ে তো ওখানে আসার কথা ছিল না, তাই না? বাচ্চা মেয়ে অবশ্যই ওখানে আসার কথা ছিল না, এবং আমি এক ঝলকের জন্য দেখছি বিষয়টা। খুবই ভয় পেয়েছি এবং তাড়াতাড়ি ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে আমার বন্ধু ছিল রাজাত এবং আমার দাদা ছিল কৃপেশ সুবেদী। আমি রাজাত আর কৃপেশ দাদাকে নিয়ে আসলাম বিষয়টা দেখার জন্য, কিন্তু কিচ্ছু ছিল না, তারা কিচ্ছু পায়নি। এবং তারপর থেকে আপনি এই মেয়েটাকে বিভিন্ন সময় দেখেছেন, এবং এই মেয়েটা মানে অনেক সময় যে বোবা ধরার মতন যে ব্যাপারটা, সেটা এই মেয়েটা ঘটাতো আপনার সাথে। এবং এইটা কি এখনো চলছে আপনার সাথে? এখন আপাতত কিছুদিন বন্ধ আছে। কিছুদিন বন্ধ আছে? কেন বন্ধ আছে একটু বলতে পারবেন? এটা কিছু করেছিলেন আপনি, মানে কারো কাছে গিয়েছিলেন? হ্যাঁ, কৃপেশ দা যে ছিল সে নেপাল থেকে এসেছিল। নেপালে উনি পাশ করে চলে গেছেন। তা উনি নেপাল থেকে তার যে দিদিমা ছিল তার কাছ থেকে অনেক কিছু শুনেছেন, এবং রুদ্রাক্ষের একটা মালা ছিল, সেই মালাটা উনি আমার কাছে দিয়েছিলেন। এবং শ্রীমদ ভগবত গীতা যেটা ছিল সেটা আমার খাটের পাশে সবসময় থাকতো এই ঘটনার পর থেকে। ওকে, আমরা শুনি কক্সবাজার নিয়ে আপনার ঘটনা। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। কক্সবাজারের এটা হচ্ছে কক্সবাজার ঈদগাহের ঘটনা। জি, এটা আমাদের এক এমপিওর সাথে ঘটা ঘটনা। উনি হচ্ছে আমাদের জিসকা ফার্মাসিউটিক্যালস এর একজন এমপিও, মানে মেডিকেল প্রমোশন অফিসার আর কি। উনি একদিন ঘুমিয়ে আছে, তো মাঝরাতে হঠাৎ করে তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উঠতেছে আর কি, এমন সময় আর কি, তখন 1টা-2টা হবে আর কি। তো সেই সময় উনি উঠে ওনার দরজার কাছে গেছেন। দরজার কাছে যাওয়ার পরে দরজা খুলে সামনের দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ, তাকিয়ে থাকার পরে হঠাৎ করে উনি লক্ষ্য করলেন 7-8 ফিট সাদা পাঞ্জাবি, মানে ফুলি সাদা ড্রেস আর কি, এরকম একটা মানুষ দাড়িওয়ালা। শুধু তাই না, তার দাঁতগুলো 1.5-2 ফিট লম্বা, এরকম একজন লোক তার সামনে দাঁড়িয়ে আছেন। তো উনি ভাবলেন মাঝরাতে উঠছি, হয়তো বা হ্যালুসিনেশন এই জাতীয় কিছু হবে আর কি। চোখ মুছে আবার ভালোভাবে দেখার চেষ্টা করলেন যে আসলে কি উনি যা দেখতেছেন এটা আসলে কি ঠিক দেখতেছেন কিনা। তো পরে দেখতেছেন যে না, সবকিছু ঠিক আছে। শুধু তাই না, ওই লোকটার হাতে দড়ি দিয়ে বাঁধা একটা কুকুর ছিল।
এটা খুব আজব লেগেছে আমার কাছে। একটা মানুষকে আমি যেটা দেখছি, আপনি ঘটনাটি আমাকে পাঠিয়েছিলেন এবং তখনই আমার অবাক লেগেছে যে আপনারা যে জায়গায় এখন আছেন সেই জায়গাতে হঠাৎ করে যদি ঘুম ভেঙে উঠে বা কোনো সময় হঠাৎ করে চোখ খুলে বা হঠাৎ করে ঘর থেকে বেরোনোর সময় কাউকে দেখেন যার চেহারা বা যার চেহারার বা দাঁত যাই বলি না কেন, সেটা যাই হোক না কেন, যেমনই হোক না কেন, সেটা খুব অস্বাভাবিক রকমের এবং ঠিক স্বাভাবিক নয়, এবং সঙ্গে একটা কুকুর, জি, এটা খুব অদ্ভুত ব্যাপার। এটা ফার্স্ট শুনলাম যেরকম যে একটা মানুষ দেখা যায় সঙ্গে একটা কুকুর, একটা দড়ি দিয়ে বাঁধা কুকুর ছিল, দড়ি দিয়ে বাঁধা। তো আচ্ছা, তারপরে কুকুর ছিল। তো উনি প্রথমে হ্যালোসিনেশন মনে করে আবার বারবার দেখতে লাগলো যে বোধহয় কোনো ভুল হচ্ছে, আসলে কোনো ভুল কিছু দেখতেছে। কিন্তু পরবর্তীতে যখন উনি অনুধাবন করতে পারলো যে না, আমি ভুল দেখতেছি না, আমি যেটা দেখতেছি এটাই ঠিক, তো যখন উনি ঠিক দেখলো, এমনকি ওখান থেকে একটা গোঙা নিয়ে ক্যাটাগরির সাউন্ড আসতেছিল আর কি, এমনকি এক পর্যায়ে যখন উনি বাইরে বেরোবে তখন ওনাকে ডাকাই শুরু করছে ওই লোকটা আর কি, যে সাদা আকৃতির যে 7-8 ফিট লম্বা লোকটা, উনি ডাকা শুরু করছে। তো যখন ডাকছে উনি তো এটা স্বাভাবিক যে কেউ ওরকম একটা সময় চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে, তখন ওখানে দরজার সামনে পড়ে আছে। তো যখন জ্ঞান ফেরার পরে তো বাড়ির সবাই তাকে মানে জ্ঞান ফেরার পর তো সবাইকে দেখতে পাইছে যে বাড়ির সবাই তার পাশে আছেন। শুধু তাই নয়, এখনো তার সঙ্গে এরকম ঘটনা ঘটে যে স্বপ্নে তাকে তাড়া করে বেড়ায় সব সময় কেউ। আচ্ছা, সেই দিনের ঘটনার পর থেকে এখন পর্যন্ত। আচ্ছা, আর রাসেল ভাই আরেকটা ছোট্ট ঘটনা ছিল। আমি যেখানে বর্তমান আছি আমার পাশে আর কি, আমি 7 তলা, আমি বাড়িটির নাম বলবো না, তবে এলাকাটার নাম বলবো বাহারছড়া, ঠিক আছে? তো পাশেই একটা পরিত্যক্ত জায়গা আছে, ওইখানে এখনো কোনো বিল্ডিং ওঠে নাই। কারণ কক্সবাজারে আপনি দেখবেন যে ফাঁকা জায়গা কিন্তু আপনি খুব কম পাবেন, এখন যেখানে ফাঁকা জায়গা দেখবেন বিল্ডিং উঠতেছে, ঠিক আছে? কারণ টুরিস্টদের যে অবস্থা বুঝতেই পারতেছেন, এটা আপনি কক্সবাজারে এসে বুঝতে পারছেন। তো ওই জায়গাটাতে পরে আমি মানে আশেপাশে খবর নিয়ে জানতে পারলাম যে এই জায়গাটা কেন বিল্ডিং ওঠে না। তো যেটা জানতে পারলাম, ওখানে অনেক সময় বাচ্চার কান্না বা অনেকে দেখছে এরকম বাচ্চা, এটা পাওয়া যায় হচ্ছে 2টা, 2:30, 3টার দিকে, এই সময়ের মধ্যে। তো আমিও কিউরিসিটি, আমিও শুনতে পাইছি, বাট আমার ওয়াইফে আমি এরকম বলি, মানে ও খুব ভয় পায় যে আসলে, কিন্তু এরকম আমিও শুনি, কিন্তু আমি ওকে সান্ত্বনা দিয়ে বলি যে আসলে এটা আসলে কোনো বাচ্চারাও না, হয়তো কুকুর টুকুর কাঁদতেছে। কিন্তু রাসেল ভাই অদ্ভুত ব্যাপার, আমাদের ওই বিল্ডিং এর 7 তলাতে আমাদের স্টাফরাও থাকে আবার 2টা রুম, তারা উপর থেকে অনেক সময় লক্ষ্য করছে যে এখানে আওয়াজটা কোথায় থেকে আসে। 7 তলা থেকে কিন্তু আপনার নিচের পরিবেশটা মোটামুটি সবই দেখা যায়, আশেপাশের রাস্তা অলিগুলি সবই দেখা যায়, কিন্তু কোথাও কোনো কুকুরের বাচ্চা বা মানুষের বাচ্চা কিছুই আমরা কখনো দেখতে পাই না। আমিও আমাদের বারান্দায় দাঁড়িয়ে দেখেছি যে আশেপাশে কোনো কুকুরের বাচ্চা বা মানুষের বাচ্চা কিছু দেখা যায় কিনা, মানে এখন পর্যন্ত এই শব্দটা আসে। শুধু তাই নয়, আমাদের ওই ভবনটির আমাদের যে অফিসটা, এইটা অনেক সময় অনেক রাত্রে এরকম দেখা যায় যে কেউ কলিং বেল দিছে বা কেউ দরজাটা আটকে দিছে বাইরে থেকে, ঠিক আছে? আমরা সাথে সাথে বাইরে বের হয়ে বা অনেকভাবে আমরা মানে চেষ্টা করছি উদ্ধার করার, যে আসলে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, কিন্তু এখনো কোনো হদিস পাচ্ছি না, এটা আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। বড় চলে যাব ঘটনায়, এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তাসমিয়া, এবং তাসমিয়ার কাছে আমরা একটা ছোট্ট ঘটনা শুনবো, এবং সেই ঘটনাটিও একটা মেডিকেল কলেজকে নিয়ে। ডক্টর তাসমিয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমরা ঘটনা শুনি আমরা। হ্যালো লিসেনার্স, তাসমিয়া। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আসলে আমার আপু থেকে শোনা, আপুদের একজন ব্যাচমেট একটা ভাইয়ার ঘটনা। তো তখন মানে অ্যানাটমি কার্ডের ভাইবা ছিল, তো ওই ভাইয়াটা ওই দিন মানে বাসা থেকে হোস্টেলে আসছিলেন। তো হোস্টেলে আসার পথে যখন হোস্টেলে সিঁড়ি দিয়ে উঠবেন, তখন মানে ওই ভাইয়াদেরই আরেকজন ব্যাচমেট উপর থেকে নামছিলেন। তো উনি বলছিলেন যে চল, মানে কালকে তো কার্ডের ভাইবা, অ্যানাটমি কার্ডের ভাইবা, আমরা একটু ডিসেকশনটা দেখে আসি। তো যে ভাইয়াটা বাসা থেকে আসছিলেন ওই ভাইয়াটা বলছেন এখন আগামীকালকে তো ভাইবা, এখন এই মুহূর্তে তো সন্ধ্যা, এখন তো কখনো মানে ডিসেকশন রুম খুলবে না। তো বলে কি চল দাদুকে গিয়ে বলে দেখি, দাদু খুলে কিনা দেখি। বলে কি খুলবে না, তুই আমাকে জাস্ট মানে ডিরেকশন দে, মানে একটু দেখে দিবি যে কিভাবে ডিরেকশনের মাসেলগুলো কিভাবে দেখা যায় অথবা এভাবে না। তো তারপর ভাইয়া আর ওনারা দুজন মিলে তো ডিসেকশন দাদুর ওখানে গেলেন। তো দাদুকে অনেক বলার পর, দাদুকে কিছু টাকা দেওয়ার পর তারপর দাদু ডিসেকশন রুমের দরজাটা খুলে দিলেন। তো বললেন যে যদি সিনিয়র স্যার কেউ জানতে পারে তাহলে তো আমার চাকরি চলে যাবে, তো আমি বাইরে দরজাটা বন্ধ করে দেই, কিছুক্ষণ পরে এসে খুলে দিব, তোমরা দুজন ওখানে ভিতরে থাকো। এভাবে বলে তো ওনারা দুজন ফ্রেন্ড ভিতরে ঢুকলেন, লাইট জ্বালালেন, গিয়ে মানে একজন ফ্রেন্ড আরেকজনকে দেখাচ্ছেন। তো আরেকটা যে ফ্রেন্ডটা গিয়েছিল, তো ফ্রেন্ডটা বলছেন আমি এখনই আসছি, তুই 5 মিনিট থাক, মানে 5 মিনিটের মধ্যে চলে আসছি।
তো এইভাবে বলে ওই ভাইয়াটা কি করছিলেন, আর ওনার ফ্রেন্ডটাকে রেখে ওই ভাইয়াটা বেরিয়ে পড়লেন। এখন ওই ভাইয়াটা জানতেন না যে দাদুটা বাইরে দরজা বন্ধ করে দিয়েছে। তো এরপর পিয়ন ওই দাদুটা পরদিন সকালবেলা দাদুটা মনে পড়েছিল যে মানে এভাবে তো মানে বাইরে দরজা বন্ধ করে লাগিয়ে চলে এসছেন। তো উনি কি করছেন, তাড়াতাড়ি দৌড়ে মানে ওনার যখন মনে পড়েছিল সকালবেলা, তো তাড়াতাড়ি মানে ক্লাসে অন্যান্য স্টুডেন্ট আসার আগেই উনি তাড়াতাড়ি গিয়ে রিসেপশনের রুমে খুলে এখন দেখলেন যে ওই ভাইয়াটা নিচে পড়ে আছেন পাশে, মানে ওই ক্যাটেভারটা যেভাবে শোয়ানো ছিল উনি ঠিক নিচে এভাবে শোয়ানো আছেন। তো ওনার মানে মুখে এক ধরনের মানে মানে কাটা দাগ। আচ্ছা। তো উনি ওখানে মানে সেন্সলেস অবস্থায় ছিলেন। তো পরে দিয়ে তো ওই দিন ওই কার্ডের ভাইভাটা মানে ক্যান্সেল করা হয় যেহেতু একজন অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো পরে দিয়ে ওই ভাইয়াটাকে মানে কোনো স্টুডেন্টকে জানানো হয়নি আসলে ঘটনাটা। তো তারপর সিনিয়র ডক্টররা আর ক্লাসের টিচাররা সবাই মিলে মানে ঘটনাটা জিজ্ঞেস করলেন যে আসলে কি হয়েছিল। তো ভাইয়াটা যে বললেন যে মানে গতকালকে মানে উনি একটা ভাইয়াটা আসলে সেন্সলেসই ছিল। ওই দাদু যিনি বললেন যে আমি তো ওকে আরেকজনের সাথেই আসতে দেখছি। তো ভাইয়াটা বললেন যে হ্যাঁ আমি তো আমার ফ্রেন্ডের সাথে এসেছি। তো পরে দিয়ে মানে ওনারা হোস্টেল সুপারভাইজার উনি চেক করে দেখলেন যে আসলে যে ভাইয়াটার সাথে এসেছিলেন বলছিলেন ওই ভাইয়াটা আসলে হোস্টেলেই ছিল, ওই ভাইয়াটা ওখানে ছিল না। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আজকে আপনাদেরকে আমার সংগ্রহ করা একটা কাহিনী শোনাবো। আমি যেহেতু বিদেশে থাকি, আমার বেশিরভাগ সংগ্রহ করা কাহিনী বিদেশিদেরকে নিয়ে। আমার আজকের কাহিনীটা একটা বিদেশি মহিলাকে নিয়ে। মহিলাটার বয়স 30 ঊর্ধ্বে। উনি একজন সিঙ্গেল মাদার, মানে উনি এবং ওনার ছোট একটা ছেলে ছাড়া আর কেউ ওনাদের সাথে থাকতেন না। মহিলাটি সারাদিন কাজ করতেন, তারপরে বিকাল না হলে সন্ধ্যা হলে উনি ওনার ছেলেকে বেবি সিটারের কাছ থেকে নিয়ে আসতেন। কাজে যতক্ষণ উনি কাজে থাকতেন ছেলেটাকে অন্য কারো বাসায় রেখে আসতেন দেখাশোনা করার জন্য। এমন একটি দিনে মহিলাটি বিকালবেলা ওনার ছেলেকে নিয়ে বাসায় ফিরলেন। বাসায় ফিরে যথারীতি খাওয়া দাওয়ার পরে উনি ক্লান্ত হয়ে টেলিভিশনের সামনে বসলেন, ওনার ফোনটা পাশে রেখে। এমন সময় ওনার ছোট ছেলে এসে বায়না ধরলো যে সে মায়ের ফোনটা নিয়ে খেলবে। ছেলেটার বয়স আনুমানিক 5 থেকে 6 বছর হবে। মহিলা ছেলেকে ফোন নিয়ে গেম খেলার অনুমতি দিলেন, কিন্তু উনি কড়া করে ছেলেকে নিষেধ করে দিলেন যাতে ছেলে কাউকে কল না করে অথবা কাউকে যেন টেক্সট না করে। ছেলেটি যথারীতি মায়ের ফোন নিয়ে চলে গেল অন্য ঘরে। দেখতে দেখতে রাত হয়ে গেল। যখন রাত প্রায় 12টা, মহিলাটা তন্দ্রার মধ্যে চলে এসেছিল। এর মধ্যে মহিলা হঠাৎ জেগে উঠে টেলিভিশন বন্ধ করে ঘুমানোর কথা চিন্তা করলেন। উনি তখন উঠে এসে ওনার ছেলের ঘরে গেলেন দেখতে যে ছেলে ঘুমিয়েছে কিনা। এসে দেখলেন যে ছেলে ঘরে নেই। উনি তাড়াতাড়ি ওনার নিজের ঘরে গেলেন, গিয়ে দেখেন যে ছেলে মায়ের বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে ফোনটা পাশে নিয়ে। মহিলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর উনি ছেলের হাত থেকে ফোনটা নিয়ে দেখলেন যে ছেলে কি কি করছিল। উনি দেখলেন যে বেশ কিছু গেম খোলা ছিল, উনি আস্তে আস্তে সেগুলো বন্ধ করলেন। তারপর দেখলেন যে ছেলে বেশ কিছু ফটো তুলেছে ফোনের ক্যামেরা দিয়ে। এক এক করে ফটোগুলা মহিলা ডিলিট করা শুরু করলেন। ডিলিট করতে করতে হঠাৎ একটা ফটোতে এসে মহিলার চোখ আটকে গেল। ফটোটা ছিল ওনার ঘুমন্ত ছেলের, যেটা অনেক উপর থেকে তোলা হয়েছে। শুধু তাই নয়, ফটোটাতে ওনার ছেলের ছাড়াও আরেকজন বয়স্ক মহিলার অর্ধেক মুখ দেখা যাচ্ছে। এটা দেখে উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন, কারণ প্রথমত এই বাসায় উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ থাকে না। দ্বিতীয়ত, এত উঁচু থেকে কোনো ছবি মানুষের পক্ষে তোলা সম্ভব নয়। তাহলে ওনার ঘুমন্ত ছেলের ফটোটা কে তুললো? উনি তন্ন তন্ন করে বাসা খুঁজলেন, উনি পুলিশে ফোন করলেন। সবাই পুলিশরা এসে ওনার বাসা সার্চ করলেন, কিন্তু কাউকে পাওয়া গেল না। এটাই ছিল আমার কাহিনী। ধন্যবাদ। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব, আমাদের এইখানে রয়েছেন ডক্টর তানজিনা ফারহাদ তন্নি এবং আমরা তার কাছে তার একটা ঘটনা শুনবো এবং খুবই অদ্ভুত ঘটনা। তিনি একজন মেডিকেল স্টুডেন্ট এবং তিনি একজন ডাক্তার এবং তার একদম পড়াশোনার শেষের দিকে তিনি এবং এই মানে জাস্ট কি করতে করতে একটা ঘটনা তার সাথে ঘটে গেছে, সেটাই আমরা শুনবো। একটু প্লিজ আপনার ঘটনাটা একটু বলবেন তন্নি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি তানজিনা ফারহাদ তন্নি। এখানে অবশ্য অনেকে আমাকে টিউলিপ নামে চেনে। আমি কক্সবাজার মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার বলছি। ঘটনাটি আজ থেকে 4 বছর আগে
আমি যখন ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমাদের মেডিকেলে 3টা প্রফেশনাল এক্সাম হয় সাধারণত আমাদের পূর্ণাঙ্গ এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য। আমি যখন ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার্থী তখনকার ঘটনা, আমার 3rd টার্মের ঠিক আগ মুহূর্তে আমার আব্বুর অসুস্থতার কারণে আমাকে ক্লাস ছেড়ে সবকিছু ছেড়ে চলে যেতে হয়। প্রায় ঢাকা থাকতে হয় আমার মাসখানেকের উপর। এর জন্য আমার পড়াশোনায় বেশ অনেকটাই গ্যাপ পড়ে যায়, যার কারণে আমাদের লাস্ট যে টপিকটা ছিল দ্যাটস ব্রেইন অ্যান্ড আইবল, অর্থাৎ মস্তিষ্ক এবং চোখের ঘটনা, চোখ রিলেটেড জিনিসগুলো, তো এটা আমার সম্পূর্ণই পড়া হয় না, বাকি থেকে যায়। দ্যাটস ওয়াই যখন আমার বাবার অপারেশনের পরে আমি ব্যাক করি কক্সে, হচ্ছে পরীক্ষা ঠিক আগে আমার পরে আমরা সবাই গ্রুপ স্টাডি করার জন্য ডিসেকশন রুমে বসি, ওখানেই আমরা সব ভিসেরা বা আদার্স ওগুলো আমরা দেখি, ওগুলো নিয়ে নাড়াচাড়া সবকিছু ওখানে বসে। যেহেতু আমার ওই জিনিসটা একদমই নতুন, তো আমারই কিছু ফ্রেন্ড, আমি নাম বলছি না, ওরা আমাকে জিনিসটা বুঝিয়ে দেয়, হেল্প করে। ওদের কাছে আমি সত্যি অনেক গ্রেটফুল, ওরা না বুঝালে আসলে সত্যি আমার অনেক গ্যাপ থেকে যেত। তো যাই হোক, পড়ানোর সময় এক ফাঁকে দুষ্টুমি করতে করতে আমি একজনকে বলেই ফেলি যে ব্রেনটা দেখতে তো অনেক সুন্দর। তো তখন আমার পাশে যে ফ্রেন্ডটা, সে আমাকে দুষ্টুমি করে বলে, আপনি ভয় পাচ্ছেন, আপনি ভিজুয়ালাইজ করতে পারছেন জিনিসটা? হ্যাঁ, মানে এখনো মনে পড়ছে যে আমাকে বলছে যে এত সুন্দর লাগছে, তুই খেয়ে ফেল। আমি বললাম তাই, আচ্ছা ঠিক আছে, ভেবে আন, আমি খেয়ে দিব। জাস্ট পুরোটাই সম্পূর্ণ ফান, কোনো ইনিশিয়েটিভলি কাজগুলো করা না যে আমি ইচ্ছা করে করব বা ইচ্ছা করে কিছু করেন, মুখ থেকে ফসকে বলে যাওয়া, জাস্ট এতটুকুই। সেদিনের মতো সেদিনে আমি প্রথম হাত দিয়ে ব্রেন নিজে করে দেখলাম, শিখলাম কিছু টুকটাক জিনিস। খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, ব্রেনের ব্যাপারগুলো খুবই জটিল। তো একদিনে তো আসলে এই ব্যাপারগুলো হওয়া সম্ভব না, কয়েকবারই ধরতে হয়। কিন্তু সবচেয়ে আমার খারাপ লাগার জায়গাটা হচ্ছে এটা যে আমি যেদিনে এই সন্ধ্যাবেলায়, সেদিন রাতে, মানে মানুষের স্বপ্ন তো সাধারণত মনে থাকে না, বলে যে স্বপ্ন অধিকাংশ সময় ভুলে যায় যা দেখে মানুষ। তো যা দেখলাম, যা হলো সেটা হলো, স্বপ্নে আমি আমার পরিচিত মানুষদেরকেই দেখলাম। মানে সবসময় বলে যে স্বপ্ন মানুষ যা নিয়ে চিন্তা করে তারই একটা প্রভাব নাকি মানুষের স্বপ্নে পড়ে আর কি সাধারণত। তো আমি অনেক হরিবল স্বপ্নই তো মানুষ দেখে, সেরকমই হয়তো একটা ছিল। কিন্তু কষ্ট হচ্ছে যে আমি যা দেখেছি, আমি যে মানুষগুলোকে দেখেছি তারা আমার খুবই কাছের মানুষ, খুবই পরিচিত মানুষ। এইটা হচ্ছে মানে আসল জায়গাটা, যে আপনি স্বপ্ন দেখছেন এবং আপনি একে একে সেই মানুষগুলোকে দেখছেন, যে মানুষগুলো আপনার কাছের মানুষ এবং যে মানুষগুলো আপনার প্রিয় মানুষ, এবং সেই মানুষগুলো আপনি মানে মাথার খুলি ছাড়া মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ, মানে সামনে যখন দেখছি যে হ্যাঁ সব ঠিক, সম্পূর্ণ ঠিক, কিন্তু একটু ভালো করে যখন দেখলাম যে শুধু ক্যানিয়াল ভোল্ট, আমরা দ্যাটসম্যান যে মাথার উপরে হাড়টা, শুধুমাত্র সেটা নেই, জাস্ট আমার পক্ষে সেইটা হরিবল স্বপ্ন হতে পারে, চিন্তা করা যায়। আর যদি তারা অপরিচিত হতো তাহলে হয়তো এতটা কষ্ট বা মানে কষ্টের চেয়ে বেশি যেটা ভয় আমি পেতাম না। আমি সাধারণত ভয় অনেক কম পাই, তা অনেকেই জানে। এটা আপনি বারবার দেখেছেন এই স্বপ্নটা? হ্যাঁ। তারপরে হচ্ছে সেদিনের মতো চলে যায়। এরপরের কথা হচ্ছে যে আমার যে ভিতরে একটা ভয় ঢুকে যায়, আমি আর এরপর আসলে ব্রেন নিয়ে আর কখনোই আমি করিনি আর কি, মানে আর পড়িনি। পরীক্ষার আগে আমি আর সেটা নিয়ে পড়া হয়নি আমার। তো জাস্ট আমার ভাইবার আগে আমি শুধু দোয়া করতাম আল্লাহর কাছে যে এক্সটার্নালের সামনে যখন আমি যাব, আমাকে আদার্স সব বলুক, কিন্তু আমাকে যেন ব্রেন উঠাইতে না বলে। আমার ভিতরে কেন একটা ফোবিয়া ঢুকে গেছে নিজের ভিতরে। তো আমি প্রায় ভুলতেই বসেছিলাম ঘটনাটা, ভাবছিলাম 8-10টা হরিবল স্বপ্নের মতোই মনে হয় এটা আমার লাইফে। কিন্তু দুঃখজনক ব্যাপার সেটাই যে জাস্ট 4th ইয়ারে আমি আর 3 বছর পারানোর পর বাসায়, গত অটোতে যখন বাসায় ছিলাম, আপনারা অধিকাংশ জানেন যে আদালত একটা খুব এপিসোড হয় সোনিয়াতে, খুব ফেমাস একটা অনুষ্ঠান। তো সেখানে একজন নিউরো সার্জন ডিস্কের একটা প্রোগ্রাম ছিল, যেখানে সে একজন সাইকো নিউরো সার্জন থাকে, যে হচ্ছে ব্রেন ফ্রাই করে খাওয়াটাই হচ্ছে তার এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। তো এটা আমার বোন, ছোট বোন আমার রেবিন, সে খুব দেখে, কিন্তু ও এটাই কখনো এপিসোডটা দেখে না। যখন ও রিপিটেড হয় ও বলে এটা আমার খুব খারাপ লাগে। তো আমি সেদিন ওর সাথে আবদুষ্টম করে বলে এটা খারাপ লাগার কি আছে, এটা তো সবচেয়ে সুন্দর এপিসোড, মজার এপিসোড।
তো কি বলবো আসলে সেদিন আসলে আমি কোনো ওকে আসলে ফান করেই কথাটা বলা, ওর সাথে দুষ্টুমি করে, মানে অ্যাগেন আমি কথাগুলো আর বলতে চাচ্ছি না। সেম স্বপ্ন আমার সাথে সেদিন রাতেও রিপিট হয়েছে। যতবার আপনি এই কথাটা উচ্চারণ করেন বা যতবার আমি আসলে এখন কি বলবো, আমি যে আজকে এখন ঘটনাটা বলছি আমি নিজেও জানি না যে আজকে রাতে কি আপনি কি দেখবেন, আসলে কিছু হবে কিনা, আমার সাথে আদৌ কিছু হবে কিনা। এটা সৌজন্য আপনার সাজেশন কি? আমি কোনো ব্যাখ্যা জানি না ভাই, আপনি কি কোনো ব্যাখ্যা? I don't know, মানে আপনি বলুন প্লিজ আপনার ঘটনা। রাহাত। হ্যালো এভরিওয়ান, আমি রাহাত হাসানানি। আমি যে ঘটনাটি বলছি ভাইয়া, এটা কক্সবাজারের একটি গ্রাম অঞ্চল খুরুশকুল নামে পরিচিত। ওখানে একটি শ্মশান আছে, ঘটনাটি শ্মশানের সাথে রিলেটেড। অ্যাকচুয়ালি আমার একটা বড় ভাইয়ের ঘটনা, তিনি বেসিক্যালি একজন বাইক রাইডার। আচ্ছা। আমরা তো ওই ভাইয়ার থেকে শুনি ঘটনাটি। ভাইয়ার গার্লফ্রেন্ড থাকে অ্যাকচুয়ালি খুরুশকুলে। তো ভাইয়া একটু ডাউটফুল মানুষ, তো সে প্রচুর পরিমাণে মানে তার গার্লফ্রেন্ডকে স্ট্রিক্ট করে রাখে। তো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার সময় তিনি হঠাৎ খেয়াল করেন যে তার গার্লফ্রেন্ড অন্য একজন মানুষের সাথে মানে চলে যাচ্ছে। তো ঠিক সেই মুহূর্তে সে গার্লফ্রেন্ডের কাছে ফোন দিলে সে বলে যে আমি তো আছি, বাসায় আছি। তখন সে বলে না, আমি একটু আগে তোমাকে যেতে দেখেছি। তো বললো আমি তো আমাদের উঠোনে আছি, তুমি চাইলে দেখতে পারো। তখন ভাইয়া দূরের থেকে একটু করে, মানে ঘরে তো যেতে পারতেছে না, দূরের থেকে একটু করে খেয়াল করছে যে আপু আছে বাসায়। তখন ব্যাক করে দেখতে যাচ্ছে সে, মানে একটু আগে যেটা দেখেছে, মানে ব্যাক করে দেখতে যাচ্ছে ও আসলে কি ঠিক দেখেছে কিনা। ঠিক শ্মশানের সামনে এসে তাকে একটা মানুষ বাইক দাঁড়া করে ফেলে এবং স্টপ করে তার হাতটা কঠিন ভাবে ধরে ফেলে, এবং তার চাহনিটা ছিল অনেক উইয়ার্ড, ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল, স্পষ্ট মনে আছে। এবং তিনি তার হাতটা ছুটায় একটু বাইকটা যখন টান দেয় তখন কঠিন ভাবে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, এবং তখন দেখে হু হা হা করে হাসছে, মানে খুব হরিবল ভাবে হাসি দিচ্ছে। দেন সে কোনোভাবে বাইকটা উঠায়, টান দেয়। এবং ভাইয়া আমরা যতটুকু জানি বাইক রাইডাররা বলেন যে বাইক থাকা অবস্থায় নাকি কোনো ক্ষতি করা যায় না, কিন্তু সে টান দেওয়ার পরে আরেকটু যাওয়ার পরে তাকে এমন ভাবে ধাক্কা দেয় তিনি ছিটকে গিয়ে নদীতে পড়েন। পাশে একটা নদী থাকে, নদীতে গিয়ে পড়েন এবং সে ডিফিকাল্টলি ইনজুর্ড হয়। ওকে, থেকে চলে যাব আমাদের কক্সবাজারের আরো একজন অতিথি। তিনি তার নাম সাকিব এবং তার কাছে এবং তার বাসার একটা ঘটনা আমরা শুনবো। হ্যালো লিসেনার্স, দিস ইজ সাকিব, কক্সবাজার পলিটেকনিক 6th সেমিস্টার সিভিল ডিপার্টমেন্ট। এখন আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি তা আমার বাসায় ঘটে যাওয়া একটি ঘটনা। এটি আমার সাথে এখন থেকে প্রায় 1 বছর আগে ঘটে যায়। ঘটনার আগে আমি আমার বাসা সম্পর্কে একটু বর্ণনা দিয়ে নিতে চাই। আমার বাসাটি একটি সরকারি কোয়ার্টারে, যেটি ব্রিটিশ আমলে নির্মিত। এখানে এর আগেও অনেকে অনেক ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এক্সপিরিয়েন্স করেছে, আর এই ঘটনাটা ঘটার আগে আমি কখনো ভাবিনি যে আমার সাথে এমন কিছু ঘটে যাবে। ঘটনার দিন প্রতিদিনের মতো আমি পড়াশোনা শেষ করে শুয়ে পড়ি। মাঝে মধ্যেই পড়ালেখার জন্য রাত জাগতে হয়, আর ঠিক তখনই আমি যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক 2টা কি 3টা। ঘুম ভেঙে যাওয়ার পর ঘুম আসছিল না, আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। ঠিক এমন সময় দেখি আমার বেডরুমের দরজা দিয়ে যে আমার আব্বু আমার বেডরুম থেকে একটা অবয়ব বের হয়েছে। বিষয়টাকে প্রথমে আমি খুবই নর্মালি নিই যে হতেই পারে, হয়তো আব্বু বের হয়েছে, উনি ওয়াশরুমে যাবেন। কিন্তু বিষয়টা কিছুক্ষণ পরে ঠিক কেমন যেন ঠেকলো। আমি দেখলাম যে অবয়বটা ঠিক আমার আব্বু আমার বেডরুমের সামনে দাঁড়িয়ে আছে। আমার বেডরুমের দরজা থেকে আব্বু আমার বেডরুমের দরজা স্পষ্ট দেখা যায়, যার কারণে আমি ডিম লাইটের আবছা আলোতে দেখতে পাচ্ছিলাম যে ওখানে একজন অবয়ব দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম যে অবয়বটা আস্তে আস্তে কাছে আসছে। আমি চিন্তা করতে লাগলাম যে আমি কি দেখছি। আর কিছুক্ষণ পর আমি যা খেয়াল করলাম তা হলো অবয়বটা ঠিক নর্মাল, যেমন যদি আমার আব্বুর অবয়ব হতো তাহলে সেটা একটা এজড মানুষ, লাইক 45 কি 50 ইয়ার্সের একজন মানুষের যেমন অবয়ব, ঠিক তেমন ছিল না। আমি নোটিস করলাম যে অবয়বটা ছিল একটা টিনেজ অবয়ব, লাইক হয়তো আমার মতো। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম যে অবয়বটা দেখতে অনেকটা আমার মতোই না, এমনকি
সে অবয়বটা আমার টি শার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। ঘটনাটা দেখার ওই মুহূর্তে আমি ঠিক কি করবো আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি প্রথম চিন্তা করলাম যে আমি আমার আম্মুকে ডাকবো, চেষ্টা করলাম কিন্তু মুখ থেকে কিছুই বের হচ্ছিল না। আমি চেষ্টা করছিলাম ডাকার জন্য আম্মু আব্বুকে, কিন্তু মুখ থেকে কিছুই বের হচ্ছিল না। তারপর আমি আমার হাত দিয়ে পাশের বেডে ফোনটা নিলাম, ফোন নিয়ে আম্মুর নাম্বারটা ডায়াল করলাম। ডায়াল করার পর আম্মুর বেডরুমে রিংটোন বেজে উঠলো। আর ঠিক তখনই আমি দেখছিলাম যে ওই অবয়বটা আস্তে আস্তে সরে যাচ্ছে আর ওয়াশরুমের দিকে সরে যাচ্ছে। আমার রুমের বেডরুমের যখন লাইট অন করা হলো তখন আমি একটু সাহস পেলাম। তখন আমি বিষয়টা জানতে চেষ্টা করলাম যে এতক্ষণ আমি কি দেখছিলাম। তখনই আমি আমার বেডরুম থেকে বের হই, লাইটস অন করি আর ওয়াশরুমের সামনে যাই। আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে হয়তো আমি এখন ওয়াশরুমের ভেতরে যাব আর হয়তো দেখবো যে ওয়াশরুমের ভেতরে যে গ্রিল আছে, গ্রিল বাঁকানো বা দরজা জানালা ভেঙে ফেলা হয়েছে। আমি ভাবতে চাচ্ছিলাম যে জাস্ট এটা একটা নর্মাল একটা অকারেন্স বা চোর এসেছে বাসার মধ্যে। কিন্তু দরজাটা খুলে, ওয়াশরুমের দরজাটা খুলে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম প্রতিদিনের মতো আমি যেভাবে দরজা জানালা বন্ধ করে দেয় সবগুলো দরজা জানালা ভেতর থেকে লাগানো, এবং কি আমি টয়লেটের দরজা জানালা চেক করলাম কিন্তু সব কিছুই ঠিক করা, এমনকি ভেতরে কিছুই নেই। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি আব্বা আম্মুর রুমে গেলাম, গিয়ে জাস্ট বসে পড়লাম। আব্বা আম্মা আমাকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে। আমি আব্বা আম্মুকে বলছিলাম যে আমি কিছু একটা দেখেছি। আর বিষয়টা ঠিক এমন ছিল না যে আমি হঠাৎ দেখেছি আর হঠাৎ আমার চোখের সামনে থেকে চলে গেল। আমি বিষয়টাকে কয়েক মিনিট ধরে লক্ষ্য করছিলাম। আমার সামনে দিয়ে ওয়াশরুমের দিকে সরে গেল আর আমি এখন ওয়াশরুমে গিয়ে দেখলাম যেটা কিছুই না। আমার আব্বু আম্মু ওই বাসাটাতে আমার আগে থেকে আছে, আর তাছাড়া গত 20 বছর ধরে আমরা ওই বাসাটাতে আছি। আমার আব্বু আম্মু এর আগে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, কিন্তু হয়তো আমরা ভয় পাবো বলে আমাদের কিছুই বলেনি। সেই রাতে আব্বু আম্মু আমাকে বলে যে শুয়ে পড়ো, এসব বিষয় ভাবতে হয় না। অনেক সময় হয়তো অনেক রাত করে পড়েছো, এর জন্য হয়তো উল্টাপাল্টা দেখেছো, এটা কিছুই না, শুয়ে পড়ো। ঘটনাটা ওখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু ঘটনাটা ওখানেই শেষ হয় না। তার পরের দিন আমাকে হঠাৎ জিজ্ঞেস করে যে তুই গতকালকে রাতে কি করছিলি। আমি বললাম গতকালকে রাতে আমি বলছিল আমাকে যে আমি যখন ফজরের নামাজের জন্য উঠি, ফজরের নামাজ যখন পড়ছিলাম তখন দেখলাম তুই ভাষা হাঁটতেছিস, আর শুধু হাঁটতেছিস না, তুই কিছুক্ষণ পরে এসে আমার নামাজের পাশে, আমি নামাজ পড়ছি আর তুই এখানে এসে হাসতেছিস। এটা কোন ধরনের কথা? তুই উঠছিস ভালো কথা, তুই উজু করে নামাজটা পড়ে নিবি, তা না তুই এখানে হাঁটতেছিস। কথাটা শুনে আমার অনেক কি বলবো আমি বুঝতে পারছিলাম না। আই ওয়াজ লাইক হোয়াট, এটা কোন ধরনের কথা? তারপর আমি আমাকে বললাম যে আমি তো গতকালকে রাতে উঠিনি। সো আমি বুঝতে পারছি না ঘটনাটা কিভাবে আর বর্ণনা করা যায়। এইভাবে এরকম ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, এটুকুই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার আরেকবার বলতে হবে, আরেকবার বলতে হবে প্লিজ। জি। হ্যালো লিসেনার্স, আমি এইচআর সাকিব, গভর্নমেন্ট সিটি কলেজ এইচএসসি এক্সামিনি 2016। জি। আমার ঘটনাটা আসলে ঘটে আমার 2014 সালের 17 মে, যখন আমার এসএসসির রেজাল্ট দিয়েছিল। ওই দিন আমি চাচার সাথে দেখা করার জন্য রাত আসার সময় প্রায় রাত 1টা থেকে 2টা বেজে গিয়েছিল। তখন আমি চাচার সাথে দেখা করার জন্য আসছিলাম, তো ওই কারণে অবশ্যই যেতে হচ্ছিল আমার চাচার বাসায়। ওই জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না প্রায় রাত 1টার দিকে। গাড়ি না পাওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিই লিং রোড থেকে কালুর দোকান পর্যন্ত হেঁটে আসবো, ওই ধরনের সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি হাঁটা শুরু করি। কিছু দূর আসার পর দেখি যে একটা বাস আসতেছে। আমি বাসটাকে সিগন্যাল দিই, সিগন্যাল দেওয়ার পর বাসটা থামাই এবং দেখি যে শুধু অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার ছাড়া পুরো বাসটাই খালি। আমি উঠে পড়ি এবং ওনারা বলতেছে যে ওনারা গ্যারেজে যাচ্ছেন, আসলে কোনো ভাড়া দাঁড়া না, ওনাকে লিফট দিচ্ছেন কিছুটা। ওই জন্য আমি উঠে পড়ি এবং ড্রাইভারের পাশে সিটে বসে পড়ি। বসে পড়ার পর কিছু দূর গাড়ি চলার পর কৃষি গবেষণা কেন্দ্র যেখানে আছে ওখানে যাওয়ার পর হঠাৎ দেখি যে গাড়ি হেডলাইটের আলোতে দুজন হুজুর হঠাৎ করে সিগন্যাল দিচ্ছেন এবং গাড়ি দাঁড় করানোর জন্য বলতেছেন। আমি বললাম যে ড্রাইভারকে যে হুজুর মানুষ তুলে নিলে হয়তো মঙ্গল হবে, ওই চিন্তা করে আমরা দুইজনকে তুলে নেওয়ার জন্য গাড়ি দাঁড় করাতে বলি ড্রাইভারকে, এবং ড্রাইভার গাড়ি দাঁড় করান।
দাঁড় করানোর পর হুজুর 2 জন গাড়িতে উঠে আসেন এবং আমি দেখি যে হুজুর 2 জনের কোলের মধ্যে একটা বাচ্চা ছিল 6 থেকে 7 মাস বয়স হবে। ওনারা উঠা মাত্র একদম বাসের একদম পেছনের বেঞ্চে চিটে গিয়ে বসলো। আমরা একটু অবাকই হলাম, কারণ অনেকগুলো সিট চাকার পরেও কেন ওনারা একদম পেছনে চিটে গিয়ে বসলো। তারপরও ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলেন। বিজিবি ক্যাম্প যখন পার হলো তখন ওনারা দেখলাম যে হঠাৎ করে বাচ্চাটা কান্না শুরু করলো। আমরা কান্নাটার কারণ খুঁজতে গিয়ে লুকিং গ্লাসে আমরা 2 জনই দেখলাম, ড্রাইভার এবং আমি দেখলাম যে বাচ্চাটাকে 2 জন হুজুর মিলে একদম চিবিয়ে কাচ্ছে অনেকটা। আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমি নিজের চোখে একদম নিজের চোখে। এবং তারিখটাও বলতে পারবেন আপনি? 17 মে 2014। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এরপরে আর কোনো কথা হয় না এবং এটা নিয়ে কোনো আলাপও চলে না। উনি একদম, আমি কয়েকবার যখন এই ঘটনাটাও আমি যখন হোটেলে বসে শুনছিলাম তখনও কয়েকবার জিজ্ঞেস করেছি যে আপনি কি শিওর? উনি বলেছেন আমি শিওর। চলে যে আপনার নামটা বলবেন আপনি একটু প্লিজ, আপনার নামটা বলবেন। তারপর আমি বাপ্পা, কক্সবাজার কমার্স কলেজ থেকে বলছি। জি, আমার ভাই রাসেল ভাই, আমার হিস্টোরিটা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড মিলে, সেটা আমার সাথে হয়েছিল। আমরা 2 জন বিচের পাড়ে বসেছিলাম, কিন্তু এক্স্যাক্টলি লোকেশনটা বলবো না কারণ ওটা হচ্ছে একটা জনপ্রিয় প্লেস। তো আমরা 2 জন বসেছিলাম, তো গল্প করতেছিলাম। তখন প্রায় রাত 11:30 কি 12টা। তো হঠাৎ কথা বলার সময় সামনে দেখি যে আমি নিজের চোখে দেখতেছি একটা বিড়াল যে আমার দিকে প্রায় আমার কাছাকাছি আসতেছে, বাট আমার ফ্রেন্ড দেখতেছে ওটা মুয়াফ টাইপের কিছু। মুয়াফটা কি জিনিস ভাইয়া একটু বুঝে? মুয়াফ হচ্ছে আপনার এক প্রকার শিয়াল টাইপের প্রজাতি। আচ্ছা। তো তারপর আমরা 2 জনই খেয়াল করতেছি, কিন্তু ভাইয়া সামনে একটা যে হাঁটার একটা রাস্তা আছে, এই পাশ দিয়ে ওই পাশ বিড়ালটা পার হয়ে গেছে। কিন্তু আসলে ওইখানে যে ওইরকম কোনো হোলই নেই যে পার হয়ে যাবে। আমরা 2 জনই এটা ভালোভাবে চেক করে নিলাম, কিন্তু দেখতেছি যে না, ওইখানে যাওয়ার কোনো ওয়ে নেই। তারপরেও যে ওই পাশ দিয়ে এ পাশে পার হয়ে গেল। তারপর আমরা 2 জনই খেয়াল করে আসছি যে ওইটাকে ধমক দিচ্ছি, মানে যে চলে যাওয়ার জন্য, বাট দেখতেছি ওটা আমাদের দিকেই তেড়ে আসতেছে। এরকম করতে করতে এক পর্যায়ে যেয়ে দেখি যে মানে আমার প্রায় কাছাকাছি চলে আসছে। পরে আমি ওটারে দৌড়ানোর জন্য যে সামনেই যাব, অমনিতে আমি হুচটকে ওখানে পড়ে গেছি। যে আমার লাকটা ভালো ছিল যে আমি যদি ওইটার পিছনে যেতাম তাহলে আমার হয়তো আজকে ব্যাড লাক হয়ে যেত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাসেল ভাই। অ্যাকচুয়ালি এটা ঘটে 10 বছর আগে, যখন আমার বিয়ে হয় 2005-এ। তো আমার শ্বশুরবাড়ি ফেনী, কোথায় আমি সেটা বলতেছি না। ফেনীতে যাওয়ার পরে আমি যাই জানুয়ারি 1st উইক, আমার বিয়ে হয় অক্টোবর 25 এবং আমি যাই নভেম্বরের 1st উইকে। ফার্স্ট উইকে যখন যাই, প্রথম 1 সপ্তাহ আমার সাথে তেমন কিছুই ঘটে না, শুরু হয় 1 সপ্তাহ পরের থেকে। তো সেদিন আমার আব্বু আম্মু সবাই আমাকে মানে শ্বশুরবাড়ি রেখে নর্মালি তারা চলে আসে ঢাকাতে। তো সেদিনেরই ঘটনা। তো দুপুর তখন 12:30 কি 1টা, আমি গোসল করতে গেছিলাম এবং বাড়িতে আমার শ্বশুরবাড়ি বর্ণনাটা ফার্স্টে আমি দিচ্ছি। বাড়িটা ছিল একটু এল শেপের। ফার্স্টে ছিল সব লিভিং রুম, অন্য স্টোর রুম, আরো ডিফারেন্ট যারা ছিল তাদের রুম, এবং আমাদের রুমটা ছিল সবার শেষে। এবং বাড়ির সামনে ছিল একটা বড় উঠান, তারপরে ছিল একটা রান্নাঘর, আমাদের রান্নাঘর। তো দুপুরবেলা যেহেতু রান্না বান্নার সময়, তো আমার শাশুড়ি, আমার ননদরা সবাই রান্না নিয়ে বিজি ছিল। আমি ছিলাম বাসায় একা, মানে বাড়িতে একা বলতে গেলে। আমি তখন গোসল করে আসি, 12:30 1টা বাজে। গোসল করে আমি যখন আমার রুমে ঢুকি, বাথরুমটা ছিল আমার রুমের পাশেই, রুমে ঢুকে আমি দেখি যে বিছানার উপর কুচকুচে কালো একটা বিড়াল এবং তার চোখগুলো অসম্ভব লাল। আচ্ছা। তো এটা দেখার পরে আমি অনেক ভয় পেয়ে যাই এবং আমি অনেক চিল্লাচিল্লি শুরু করি। আচ্ছা। তো চিল্লাচিল্লি শুনে স্বাভাবিক আমার শাশুড়ি ননদরা দৌড়ায় আসে আমাকে দেখার জন্য কি হলো। তো আমি তাদেরকে বললাম যে আমার সাথে এরকম একটা সিচুয়েশন হলো। তো আমি যখন চিল্লাই তখন বিড়ালটা খাটের নিচে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে তো আমি তো আর ভয়ে দেখতেছি না খাটের নিচে কি আছে বা কি। ওরা যখন আসলো ওদেরকে আমি বললাম, বলার পরে আমার ননদরা দেখলো, খাটের নিচে চেক করলো, সেখানে কিছুই ছিল না। বাট আমি তো অনেক ভয় পেয়ে গেলাম। আমার শাশুড়ি আমাকে বলল যে না, আমি শহর থেকে গেছি, এর জন্য আমি ভয় পাইছি। তো আমি এটা নিয়ে আর ওনার সাথে তর্ক করি নাই। তো সেদিনেরই
রাতের ঘটনা, সরি বিকালবেলার ঘটনা। আমরা চা নাস্তা সবাই খেয়ে উঠানের মধ্যে বসে গল্প করতেছিলাম। তো আজান দিবে দিবে, সন্ধ্যার আজান এমন ভাব, 2-3 মিনিট বাকি আছে। ঠিক এরকম মুহূর্তে আমি একটা গরম বাতাস আমার গায়ে পাই। আচ্ছা, পাওয়ার পরে তা সবাই ঘরে ঢুকে যাচ্ছে এক এক করে। আমার শাশুড়ি আমাকে বলতেছে, বউ তুমি আসো, ঘরে আসো। তো আমি কোনো কারণ ছাড়াই এই কথা শোনার পরে ওনাকে গালাগালি শুরু করলাম, কোনো কারণ ছাড়াই। এবং গালিগুলা এমন গালি ছিল যেগুলা, আমি এই টাইপের মেয়ে না যে আমি গালাগালি করবো। আমার হাজবেন্ড টোটালি মানে শক খেয়ে গেল যে কেন এরকম গালাগালি করতেছে। তো ও আমাকে থামানোর জন্য বা বকা দেওয়ার জন্যই হয়তো বা আমার সামনে আসলো। আসার পরে ওকে আমি এমন জোরে ধাক্কা দিলাম যে ও একদম উঠানের এক কোনায় যেয়ে পড়লো। আচ্ছা, ওখানে একটা টিউবওয়েল ছিল, ওই টিউবওয়েলের উপরে যেয়ে পড়লো। তো সবাই তো অবাক, কি ব্যাপার, আমি কিভাবে এত জোরে ধাক্কা দিলাম? আমি একটা মেয়ে মানুষ হয়ে তো আমার গায়ে এত শক্তি কিভাবে আসলো, এত শক্তি কেন আসলো? তো যিনি আমার অ্যাকচুয়ালি একজন হুজুর ছিলেন, সে হল আমার ননদের জামাই। হুজুর বলতে উনি একটু নামাজ টামাজ মানে 5 ওয়াক্ত আল্লাহওয়ালা লোক ছিলেন, রাইট। তো উনি আমার হাজবেন্ডকে বললো যে ভাইজান ওনাকে কিছু বলেন না, সামথিং ইজ রং ওনার সাথে। তো আমার হাজবেন্ড আর কিছুই বললো না। আমার ননদের হাজবেন্ড আমার কাছে এসে আমাকে সূরা টুরা পড়লো আমাকে, আমি একটু স্বাভাবিক হলাম। হওয়ার পরে আমাকে ঘরে নিয়ে গেল, সাথে ছিল আমার ননদ। আমার ঘরে যেয়ে আমরা বসলাম। আর ফার্স্টে বলছি যে আমাদের লিভিং রুমটা ছিল বাড়ির একদম সামনে। তো ওই লিভিং রুমে আমার ননদের হাজবেন্ড, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড সবাই মিলে ওরা একটা নিল, মানে ডিসিশন নিল যে আমার হাজবেন্ডের এক কাজিন আছে ইউসুফ, ওনার কাছে আমাকে নিয়ে যাবে, কারণ উনি জিন এগুলা সারাতে পারতেন, জিন ভূতের যে ব্যাপারগুলো। তো আমার হাজবেন্ড যখন আমার কাছে বলতে আসতেছিল যে তুমি রেডি হও, ও যখন ঘরে ঢুকলো তাকে দেখার সাথে সাথে আমি বললাম যে আমি ইউসুফের কাছে যাব না। আচ্ছা, কিন্তু আমার হাজবেন্ড ভীষণ অবাক হয়ে গেল যে আমি কি করে জানলাম ইউসুফের কথা, ইউসুফের কাছে যাবেন। হ্যাঁ, রাইট, কারণ সে এখনো আমাকে বলে নাই আমরা কোথায় যাব। এবং আমি তার দিকে এমন বড় বড় চোখ নিয়ে তাকালাম যে ওর দেখে এটা ভয় পেয়ে গেল। তো অনেকক্ষণ পরে আবার সূরা পড়া হলো আমার কাছে। আমার শাশুড়ি কোরআন শরীফ নিয়ে পড়া শুরু করলেন। তো আমি একটু নর্মাল হলাম। নর্মাল হওয়ার পরে আমি যাব না এটা নিয়ে তুমুল ঝগড়াঝাটি হলো আমাদের বাসায়। তো যাই হোক, তখন এশার আজানের পরে ইউসুফ ওনার বাড়িতে এই আসরগুলা বসান। তো ওনাদের বাসায় আমি গেলাম। আমি সরি, যাওয়ার সময় যেই ঘটনাগুলা ঘটলো, আসরের এশার আজান শেষ হলো, আমার শ্বশুর আসলেন, আমরা সবাই হাঁটা শুরু করলাম। আমাদের বাসা থেকে যেতে লাগে 5 কি 7 মিনিট, ওনার বাসায় যেতে লাগে 5 কি 7 মিনিট। আমরা রাস্তায় রওনা দিলাম। তো ফার্স্টেই হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়েই হচ্ছে একটা পুকুর, পুকুরের পাশে একটা গাছ, গাছের পরে একটা কবরস্থান, তারপরে রাস্তা, এবং রাস্তার দুপাশে ছিল জমি, সব চাষের জমি অ্যাকচুয়ালি। তো তখন তো শীতের টাইম, জমিটা মোটামুটি খালি ছিল, অত ভরা ছিল না। তো আমরা যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, 2-3 মিনিট পরে আমার হাজবেন্ডের কাছে আমি গেলাম। ফার্স্টে ছিল আমার শ্বশুর, যখন আমরা রাস্তায় হাঁটতেছিলাম উনি একাই হাঁটতেছিল। আমার হাজবেন্ড আর আমার ননদের হাজবেন্ড একসাথে হাঁটতেছিল, আর পিছনে ছিলাম আমার শাশুড়ি, আমি আর আমার 2 ননদ। তো ওই 2-3 মিনিট হাঁটার পরে আমার শাশুড়িকে রেখে আমার হাজবেন্ডের কাছে গেলাম। বললাম যে আমি আমার শাশুড়ির সাথে হাঁটবো না। কেন হাঁটবো না? আমি হাঁটবো না, আমার ওনাকে ভালো লাগে না। উনি কি করছে? কিছুই করে নাই। ওইখানেই ঝগড়া, আমার হাজবেন্ডের সাথে তুমুল ঝগড়া। তো ঝগড়ার এক পর্যায়ে আমি ওই জমির মধ্যে নেমে হাঁটা শুরু করলাম। হেঁটে চলে যাচ্ছে আমি, এবং ওরা আমাকে ডাকতেছে, আমি ফিরেও একবারের জন্য পিছে তাকাইতেছি না। তো যাই হোক, আমি চলে যাইতেছি। তো আমি কিছুক্ষণ হাঁটার পরে, কতক্ষণ হাঁটতেছি আমার মনে নাই, দেখলাম যে একটা লোক হাতে হারিকেন নিয়ে আমাকে বলতেছে যে, উনি যে সাদা শার্ট পরা এটা আমার মনে আছে, লুঙ্গি পরা কি কালার এত কিছু আমার মনে নাই, বাট অন্ধকারের জন্য সাদাটা বোঝা যাচ্ছে। তো উনি আমাকে বলতেছে যে তুমি আসো আমার সাথে, ওরা তোমাকে বিপদে ফেলবে, তুমি আসো, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। তো আমি বললাম যে আপনি আমাদের বাসা চেনেন? বললো যে তুমি আসো, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। তো আমি চলে গেলাম, ওনার সাথে হাঁটতেছি, কোনো কিছু না, কোনো কথা না, জাস্ট ওনাকে আমি ফলো করতেছি। অনেকক্ষণ হাঁটার পরে আমার হাজবেন্ডেরই একজন কাজিন, ওর সাথে ওই ক্ষেতের মাঝখানে দেখা হলো আমার। বললো ভাবি আপনি এত রাতে কোথায় যাইতেছেন? আমি বললাম যে আমি ওনার সাথে বাসা যাচ্ছি।
তো বাসায় তো এদিকে না, তো বাসায় এদিকে না, এদিকে কি, এদিকে তো শ্মশান, মানে যে হিন্দুদের পুরানো হয়, তো শ্মশানের দিকে। তো ওই মুহূর্তে আমি আর কিছু বললাম না। বলার পরে উনি বলল আপনি আমার সাথে আসেন। তো উনি আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। তো আমি পিছনে তাকায় দেখলাম লোকটা তখনও দাঁড়ানো আছে, বলতেছে তুমি যেও না ওর সাথে, তোমাকে বিপদে ফেলবে ওরা। তো যেতে যেতে আমরা রাস্তায় উঠে আসলাম। অনেকক্ষণ হাঁটার পরে আসার পর আমি দেখলাম যে আমার হাজবেন্ড দৌড়ায় দৌড়ায় আসতেছে। তো আমাকে বললো যে তুমি এত জোরে জোরে হাঁটতেছো, তোমাকে আমি ধরতে পারতেছি না, অনেক হাঁপাইতেছিল। তো যাই হোক, ওই লোক মানে আমার কাজিন, মানে হাজবেন্ডের কাজিনের সাথে যে দেখা হলো যে আপনারা কোথায় যাচ্ছেন, ওরা বললো যে ইউসুফের বাসায় যাচ্ছি। যা ঠিক আছে চলেন, আমরা সবাই মিলে হাঁটতেছি। হাঁটার পরে আমার হাজবেন্ড পড়ে গেল মাটিতে কোনো কারণ ছাড়াই, উষ্টা খেয়ে পড়ে গেল এবং মাথা দিয়ে এমন রক্ত বের হইতেছে বলার মতো না, যে এত রক্ত বের হইতেছে। কিন্তু সে এত জোরেও পড়ে নাই যে তার মাথা ফেটে রক্ত বের হবে। তো হালকা একটু পরে এত রক্ত বের হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমরা অনেক কিছু ওখানে করলাম, ফেস করার পরে আমরা গেলাম ইউসুফের বাসায়। ইউসুফের বাসায় ঢুকলাম। ঢুকার আগ পর্যন্ত অনেক কাহিনী হলো। তো ঢুকার পরে ইউসুফ আমাদেরকে বসতে দিল একটা ঘরে। ঘরটা চারিদিকে পর্দা দেওয়া, মানে অন্ধকার করার জন্য। এবং ওই ঘরে শুধু আমি আর আমার হাজবেন্ড ঢুকলাম, আমার বাকি মানুষ ছিল বাইরে, আর ইউসুফ ছিল। তো লাইটটা বন্ধ করে দিল। উনি মিষ্টি আনলেন, মিষ্টি রাখলেন, পাশে একটা চেয়ার ছিল সোফা টাইপের। তো যাই হোক, লাইট অফ হয়ে গেল, চারিদিকে অন্ধকার এবং একটা ফুটাও ছিল না ওই ঘরে যে আলো আসবে এরকম। ওইখানে যাওয়ার পরে ইউসুফ কিছুক্ষণ একটু নিজে মনে মনে কি জানি দোয়া পড়লেন। দোয়া করার পরে হঠাৎ করে ওনার বাড়িটা ছিল টিনের চাল, মানে খুব জোরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে এবং এমন আওয়াজ হচ্ছিল যে চালটা এখনই ভেঙে পড়বে। তো একজন আসলো, বলল আসসালামু আলাইকুম, দিল আসসালামু আলাইকুম নাকি কণ্ঠে, বলল যে বসেন। এখানে সে বসলো, যে সোফাটা রাখা ছিল ওখানে। তো ওইখানে শুধু আমরা তিনজনই ছিলাম, এমন না যে আরেকজনের উপর সে ভর করছে। তো সে ডিফারেন্ট একটা পার্সন এসে ওই চেয়ারের মধ্যে বসলো। তো যাই হোক, ওনাকে খাওয়া দাওয়া করলো, উনি মিষ্টিটা খালো। খাওয়ার পরে বলল যে আচ্ছা আপনার ঘটনা বলেন, মানে কি জন্য আপনি আমার কাছে আসছেন। তো আমার হাজবেন্ড ওকে বলল ডিটেলস, যে সন্ধ্যা থেকে এরকম এরকম হচ্ছে। তো শোনার পরে উনি খুব মনোযোগ দিয়েই শুনলো। শোনার পরে আমাদেরকে বলল যে ঠিক আছে, আমাকে 2-3 মিনিট সময় দেন। তো 2-3 মিনিট বলে এটা উনি চলে গেল এবং গেল ঠিক সেরকমই শব্দ করে, টিনের চালটা এরকম ভেঙে চলে গেল। যাওয়ার 2-3 মিনিট বা তারও কম বা তার বেশি হবে, এত কিছু দেখি নাই আমরা। ঠিক সে ফেরত আসলো ওইরকম আওয়াজ করে টিনের চাল, এবং এসে ঠিক সালাম দিল এবং এসে বলল যে আমাদের বাসার যে শ্বশুর বাড়ি ছিল সেইখানে সামথিং রং। কি রং? তো সে বলল যে তেঁতুল গাছটা ছিল পুকুরের পাশে, সেইখানেরই আমার আব্বু আম্মু যখন ঢাকায় চলে আসতেছিল, আমি তাদেরকে বিদায় দেওয়ার জন্য গেছিলাম। সেখানে ওই তখন 9টা কি 10টা বাজে এরকম সকাল। ওই সময় ওই তেঁতুল গাছের নিচে আমি কিছু একটা ফেলছিলাম বলতে সে বলছে যে আমি তার গায়ে পানি ফেলছি, কিন্তু আমার মনে নাই আমি কি ফেলছি, হয়তো বা পানিই ফেলছি। এইটাই তখন সে দাঁড়াই ছিল এবং আমি হলুদ রঙের একটা শাড়ি পরা ছিলাম, আমার মনে আছে, এবং সেটা দেখে সে আমাকে খুব পছন্দ করছে। সেই তখন থেকে সে আমাকে ধরলো, এর জন্য আমি এরকম করতেছি। এবং তাকে বলা হচ্ছে ঠিক আছে তুই ধরছিস ভালো কথা, তুই এখন ছেড়ে দে ওকে। না, আমি ওকে ছাড়বো না। তো ওই যে জিনটা ইউসুফ নিয়ে আসছিল ওনার নাম ছিল আসলাম, এবং যে আমাকে ধরছে সে ছিল হিন্দু, তার নাম হইল কৃষ্ণ। তো আসলাম আর কৃষ্ণর মধ্যে অনেক কথাকাটি হওয়ার পরে সে ছাড়বে না। তো এর মধ্যে সামহাউ ওই আসলাম তাকে একটা কাচের বোতল টাইপের লম্বা, ওটার মধ্যে তাকে ভরলো ওই কৃষ্ণ জিনটাকে, যে আমাকে আস্ত করছে। আচ্ছা। তো ওটা ঢুকানোর পরে আমরা চোখের সামনে দেখতেছি যে বোতলের ভিতরে একবার পিঁপড়া, একবার মাছ। এরপর তো লাইট জ্বালিয়ে দিয়েছিল নিশ্চয়ই। এরপর লাইট জ্বালিয়ে দিয়েছিল এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই ঘরে চলে আসলো। তখন কি ওই যে আসলাম ছিলেন? না, তখন আসলাম ছিলেন কিনা জানি না, বাট উনি কোনো প্রেজেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম না, কেউ ছিল না, আমরা তিনজন ছাড়া। এবং আপনি ওই দেখলেন যে বয়ামের মধ্যে কিছু একটা ভরা আছে, এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি হচ্ছিল, যে বয়ামটার মধ্যে কৃষ্ণকে ভরা হয়েছিল। সেই বয়ামটার মধ্যে হচ্ছিল, একবার আমরা যখন ফার্স্ট লাইটটা জ্বালাই আমরা দেখতে পেলাম একটা মাছি। মাছিটা হঠাৎ করে চোখের সামনেই 2-3 সেকেন্ড পরে একটা হয়ে গেল কেঁচো। কেঁচো হয়ে যাওয়ার পর হয়ে গেল পিঁপড়া, মানে 4-5 বার সে বেশটা বদল করলো। তারপরে যাই হোক
সে কিন্তু আমরা যখন লাইট জ্বালাই দেখতেছিলাম সবাই তো একসাথে ঘিরে দেখতেছিলাম, কিন্তু আমাকে পিছন থেকে বলতেছিল তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। 2 বার আমি শুনতে পাচ্ছি। কণ্ঠটা কেমন ছিল আসলে? কণ্ঠটা আসলে মানে ফিস ফিস করে একটা কথা বলার যেরকম সাধারণ মানুষেরই কণ্ঠ। সাধারণ মানুষও বলবো না ঠিক, কণ্ঠটা ছিল ফিস ফিস করে একটা নাকি নাকি গলায় বলা। আচ্ছা, ফিস ফিস করে বলে যেরকম শোনে, খুব জোরে না, মানে আমরা নরমাল যেভাবে কথা বলি সেরকম না। তো সে বললো তোমাকে আমি ছাড়বো না। ঠিক আছে, আমি আর কোনো কিছু পাত্তা দিলাম না, আমি খুব ভয়ে আমার শাশুড়ির পিছনে চলে গেলাম। তো সেদিনের মতো বাসায় চলে আসলাম। চলে আসার পরও আমাদেরকে রাস্তায় যখন আমরা চলে আসতেছিলাম তখনও আমাকে বলতেছিল তোমাকে আমি ছাড়বো না, কিন্তু এবার ফিস ফিস করে বলে নাই, সে জোরেই বলছে, জোরে শোনা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই যে ইউসুফ, সেই বোতলটা তাদের বাড়ির পিছনেই ছিল একটা কবরস্থান, সেই কবরস্থানে সে বসে এটা পুঁতে রেখে দিবে, আর বাকি যে কাজগুলো সে কালকে সকালে করবে, এখন আর করা যাবে না। তো আমরা তখন যখন আমরা চলে আসতেছিলাম আমরা ওই বাড়ির ভিতর থেকেই শব্দ পাচ্ছিলাম যে তোমাকে আমি ছাড়বো না। এবং সেই থেকে এই পর্যন্ত এখনো আমি ছোটখাটো অনেক কিছু ফিল করি। যেমন আমেরিকার ঘটনায় বলি, আমি ফিল করি যে আমি যখন রাস্তায় সামটাইমস আমাকে অনেক ভোরে উঠে যেতে হয়, লাইক আমি আমার 7টা থেকে কাজ, আমার ট্রেনে যেতে লাগে 2 ঘন্টা, তো অ্যাটলিস্ট আমাকে 5টা বাজে ঘর থেকে বেরোতে হয়, তখন অন্ধকারই থাকে। তখন আমি ফিল করি যে আমার পিছনে কেউ হাঁটতেছে, লাইক শুকনা পাতা হাঁটতেছে, পিছু তাকায় দেখি কেউ নাই। তারপরে স্নোর মধ্যে যখন যে ঘোলা হয়, পচ পচ করে পানির একটা আওয়াজ হয় না, আমি ফিল করি যে স্নোর মধ্যে কেউ হাঁটতেছে, কিন্তু আমি পিছনে তাকায় দেখি কেউ নাই। আপনার জানালার সাথে আপনি দেখেন অনেক সময় আপনি বলছিলেন। হ্যাঁ, আমার ঘরের যে জানালা, যেটা এবার আসার পরে হইতেছে, এবং আমি শ্বশুরবাড়ি যে এবার গেলাম, আমার এবার এসে আসার পরে তখনও আমি ফিল করতেছিলাম যে কেউ আমার রুমের ভিতরে প্রেজেন্ট আছে, এবং একা আমি থাকতেই পারতেছিলাম না। এক্স্যাক্টলি, আপনার কাছে আমি আবার পরে আসবো, প্লিজ একটু বলবেন আরেকবার প্লিজ। জুবায়ের, আপনি আপনার ঘটনায় যাওয়ার আগে, আপনার ঘটনায় যাওয়াই হচ্ছে, আপনার ঘটনায় যাওয়ার আগে আপনি বলছেন যে মেইল একটু আগে আমি যেটা বললাম সেরকম টাইপের একটা ঘটনা আপনার লাইফেও ঘটেছে। তো ঘটনা হচ্ছে যে ওখানে উনি বলছেন যে উনি কাউকে শোয়া অবস্থা দিয়েছেন। আমি পুরো ঘটনাটা বলি। ঘটনাটা হচ্ছে এরকম যে আমি আমার বাসা থেকে বের হয়ে এক জায়গায় যাচ্ছিলাম, তো এটার ডিস্টেন্স খুব কম ছিল, খুব কম, যে রিক্সায় 10 টাকা ভাড়া। তো আমি রিক্সার জন্য দাঁড়াইছিলাম, কিন্তু রিক্সা না পাওয়ার কারণে আমি দেখলাম যেটা লোকাল বাস আসছে, তো আমি রাতে লোকাল বাসের মধ্যে উঠে গেলাম। তো ডেফিনেটলি বুঝতে পারছেন রাসেল ভাই যে ডিস্টেন্সটা 10 টাকা রিক্সা ভাড়া মানে কত কম ডিস্টেন্স। তো আমি বাসে উঠে সিটে বসলাম। সিটে বসার পরে আমি একটু আমার ডান পাশে যখন তাকালাম, তো ডান পাশের সিটে দেখলাম যে আরেকজন একটা ছেলে বসে আছে। তো আমি তার চেহারা দিকে অনেকক্ষণ তাকায় আছি, অনেকক্ষণ ধরে তাকায় আছি, কারণ আমার মনে হচ্ছে আমি ছেলেটাকে কোথাও না কোথাও দেখছি, কিন্তু কোথায় দেখছি আমি এটা মনে করতে পারতেছি না। আমি অনেকক্ষণ তার চেহারা দিকে তাকায় থাকার পরে আমি মনে করতেছি না কে, আমি আবার চিন্তা করলাম যে না, একজনের দিকে এতক্ষণ তাকায় থাকাটা তো উইয়ার্ড, তাই না? সে কিন্তু আমার দিকে তাকাচ্ছে না। তো আমি বললাম যে ঠিক আছে, অন্যদিকে তাকায়। তো আমি বাসের জানলার দিকে তাকালাম আসল ভাই, এবং বাসে জানলা দিয়ে যখন তাকালাম তখন দেখলাম যে ওই ছেলেটা আমার দিকে তাকিয়েছে। আমার চেহারা এবং ওই ছেলেটার চেহারা দুটোটাই গ্লাসের মধ্যে রিফ্লেক্ট করছে, আর আই ওয়াজ শকড কি ওটা আমিই ছিলাম। আচ্ছা, দুটোটাই আমার চেহারা। ওকে, আপনি নিজেই ছিলেন? আমি নিজেই ছিলাম, মানে দুটোটাই আমার চেহারা। এবং যখন আমি আবার ঘুরে তাকলাম তখন বাস ওই স্টপ পর্যন্ত পৌঁছে গেছে এবং সে নেমে গেছে আমার আগে। হ্যাঁ, আপনার এই কথাটা শুনে মনে হলো যে আসলে নিজেকে যদি নিজের সামনে দেখি, আয়নায় দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু নিজেকে রক্ত মাংসের একজন মানুষ হিসেবে যখন সামনে দেখবো আসলেও চিনতে পারবো কি? চেনা যায় না, মনে হয় চেনা যায় না। আমি যখন রাসেল ভাই মানে স্টোরিটা পড়ছে আমার তখনই লোম খারাপ হয়ে গেছে, কারণ আমার সাথে জাস্ট এই ঘটনা ঘটছে যে আমি আমাকেই দেখছি। রাইট, আমি মানে জাস্ট সাউন্ডস উইয়ার্ড যে আমি আমাকে কিভাবে দেখতে পারি, আমি আমাকে দেখছি এবং আমি তার পিছনে দৌড় দিয়ে গিয়ে নো ওয়ান ইজ দেয়ার। রাইট, এবং আপনার যে ঘটনাটা, এই ঘটনাটাও বাস নিয়েই, এবং আমরা সেই ঘটনা এখন যাই ফাইনালি। এই ঘটনাটা খুব অদ্ভুত, আমার কাছে খুব মজার লেগেছে। আপনারা জাস্ট একটু ফিল করবেন যারা যাওয়া আসা করেন ঢাকা চট্টগ্রাম রেগুলার, এবং যারা এই মুহূর্তে যাওয়া আসার মধ্যেই আছেন, অনেকে হয়তো দেশের বাড়ি থেকে ফিরে আসছেন আজকে, অনেকে হয়তো কালকে অফিস আছে, একটু মন দিয়ে শুনবেন, ঘটনাটা খুব অদ্ভুত। তো আমি আমার এতে চলে যাওয়ার আগে আমি জানিয়ে দিচ্ছি যে আমার ফ্যামিলি সম্পূর্ণরা চিরাঙে থাকেন, এবং আমি কাজের কারণে, আমার চাকরির কারণে আমি ঢাকায় থাকি, গুরুত্বপূর্ণ থাকে, সে কারণে আমাকে ঢাকা যাওয়া আসা খুব রেগুলার বেসিসেই করতে হয়। তো প্রায় আমার সপ্তাহে 1-2 বার তো ঢাকা আসা যাওয়া করাটা মাস্ট আমার জন্য। তো এই ঘটনাটা আমার সাথে ঘটে খুব রিসেন্টলি, 2015 সালের 4 ডিসেম্বরের ঘটনা এটা। আমি সেদিন যথারীতি গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে আমি যখন গাড়িতে বসলাম, আমার পাশে একজন যাত্রী এসে বসলেন। স্বাভাবিকভাবেই একজন যাত্রী এসে বসলেন এবং সে
বাস মানে আমাদের যাত্রা শুরু হওয়ার সাথে সাথে রাসেল ভাই সে আমার সাথে কথা বলা শুরু করলো। কথা সিম্পল কথাবার্তা, মানে আপনার নাম কি, আপনি কোথায় চাকরি করেন, এইগুলোই। আচ্ছা। কিন্তু বাসটা কিছুটা দূর যাওয়ার পরে আমার মনে হলো যে উনি অস্বাভাবিকভাবে মানে অস্বাভাবিক বাড়তি কথা বলতেছেন আমার সাথে, মানে আমার বাড়িতে কে কে আছেন, আমি কখন ঢাকা যাওয়া, অনেক খুব বেশি কিউরিয়াস, উনি খুব মানে পার্সোনাল এবং খুব ইনফরমেটিভ জিনিসপত্র আমার থেকে মানে বের করার চেষ্টা করতেছেন। তো আমি মানে ফার্স্টে বললাম যে না, খুব বেশি বাচ্চা টাইপের লোক, এবং আমি রাত্রেবেলা যদি জার্নি করে একটু ঘুম দিব বা গান শুনবো, সকালবেলা আমাকে জব করতে হবে এই জন্য। তো আমি ওইদিকে কেয়ার না করে আমি হেডফোন দিয়ে আমি শুয়ে পড়লাম। বাসের মধ্যে চোখ বন্ধ করে আমি ইয়ে করে আসি। তো কিছুক্ষণ পরে বাসের সুপারভাইজার আসলো, এসে আমাকে সেই টিকিট নিয়ে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় নামবেন। তো আমি বলে দিলাম যে আমি শ্যামলীতে নামবো। তো সুপারভাইজার বললো যে ওকে ফাইন, ঠিক আছে। তো আমি ওর সাথে সুপারভাইজারের সাথে কথা বলার জন্য আমার কানে হেডফোনটা খুললাম, তখনই লোকটা আবার কথা বলা শুরু করছে। আমার সাথে কথা বলা শুরু করছে, মানে খুব পার্সোনাল কথা। এখন আমার যেটা আপনি শ্যামলী নামবেন, শ্যামলী থেকে কি আপনাকে কেউ নিতে আসবে, শ্যামলী যেখানে নামবেন ওখান থেকে আপনার বাসা কত দূর, ওখান থেকে কি আপনি রিক্সাতে যাবেন না আপনার গাড়ি আছে। তখন আমার মাথায় একটা জিনিস শুধু লাগলো যে এই লোকটা ডেফিনেটলি অজ্ঞান পার্টির কেউ, এবং ডেফিনেটলি অজ্ঞান পার্টির কেউ, এবং আমি যে নামবো সেটা আগে থেকে সে কিউ দিয়ে রাখবে তার টিম কি, আমি নামার সাথে তারা আমাকে অ্যাটাক করবে, এরকম কিছু আমি এটাই। তো আমি আসলে তাকে বললাম যে শ্যামলীতে আমার ভাই আমাকে নিতে আসবে, কিন্তু আমি যেহেতু রাসেল ভাই এত বেশি যাওয়া আসা করি, কারো দরকার নেই। আর আমি একটা মানে যথেষ্ট বয়স হয়েছে যে আমি নিজে থেকে ট্রাভেল করতে হবে, কাউকে আমাকে পিক করতে আসতে হবে এটা সম্ভব না। আমি আমার ভয়ের জন্যই বললাম যে আমার ভাই আসবেন আমাকে নিতে। এন্ড তো যথারীতি আমরা যখন যাত্রাবাড়ি পৌঁছে গেলাম, তখন যাত্রাবাড়ি পৌঁছানোর পরে আমি বাস থেকে মানে আমি উঠে বসলাম। উঠে বসার পরে কান থেকে হেডফোন করলাম, হেডফোন করার সাথে সেই লোকটা আবার আমার সাথে কথা বলা শুরু করছে যে চাঁদশামুড়ে তো চলে আসছে, আপনি তো নেমে যাবেন, এরকম এরকম কথাবার্তা বলা শুরু করছে। তো আমি এখন মানে সিরিয়াসলি ভয় পাচ্ছি। ভয় এই জন্য না যে আমি এটাকে আটটা বা ওই টাইপের কিছু না, আমি ভয় পাচ্ছি যে কারণ সে আমার কোনো ক্ষতি করবে, ফিজিক্যালি আমার ক্ষতি করতে পারে, আমার সাথে কিছু অ্যামাউন্ট ছিল সে আমার ক্ষতি করতেই পারে। তো আমি মানে জানলার বাইরে তাকায় আছি, কোনোভাবে ওদিকে কনসেন্ট্রেট করার চেষ্টা করতেছি না। তো আমাদের গাড়িটা আসাদ গেট ক্রস করতেছে রাশিদ ভাই। তো তখনই আমি দেখলাম যে আমার ভাই ওখানে নিচে দাঁড়ায় আছে, মানে আসাদ গেটে মোড়ে আমার ভাই দাঁড়ায় আছে। আচ্ছা। তো আমি কোনো কিছু চিন্তা করলাম না যে ভাইয়া এখানে কেন, বা এরকম কিছু চিন্তা করলাম না, খবর না দেওয়ার কারণে সে তারপরেও সে এখানে কেন বা আমি এরকম কিছুই চিন্তা করিনি। আমি জাস্ট উঠলাম, আমার ব্যাগটা উপর থেকে নিলাম, এবং আমি সাথে সাথে বাস সুপারভাইজার কাছে গিয়ে বাস থামান আমি এখানে নেমে যাবো। সুপারভাইজার আমাকে নামাই দিল, ওখানে নামাই দেওয়ার পরে আমি দেখলাম যে ভাইয়া দাঁড়াচ্ছে। আমার মনে এখন একটু শান্তি যে যাক ভাইয়াকে খুঁজে পেয়েছে, ভাইয়াকে পেয়েছে। তো আসলে তখনও ফজরের আজান হয়নি, কিছুটা সময় ফজরের আজানের জন্য বাকি ছিল। তো আমি ভাইয়ার কাছে গেলাম, ভাইয়ার কাছে গিয়ে বলছি ভাইয়া চলো বাসা যাই। তো ভাইয়া বললো চল। ভাইয়া চল বলে আমার হাতটা ধরলো, এবং হাত ধরে ভাইয়া আসাদ গেট থেকে শ্যামলীর দিকে না গিয়ে ভাইয়া আসাদ গেট থেকে ধানমন্ডির দিকে হাঁটা শুরু করছে, মানে ঠিক অপোজিট রোডে। তো প্রথমে আমি চিন্তা করলাম যে হয়তো ভাইয়ার কোনো কাজ আছে ধানমন্ডিতে, আর ভাইয়া ক্রিকেট খেলতে পছন্দ করেন, হয়তো খেলতে যাচ্ছেন, ক্রিকেট খেলতে যাচ্ছেন, তাই আমাকে ওই দিকটা নিয়ে যাচ্ছেন। তো কিছুটা দূর, আমি কিছুটা বেশি না সামান্য কিছুটা হাঁটার পরে আমি চিন্তা করলাম যে না, আমি টায়ার্ড আছি, বাসায় গিয়ে একটু ঘুমালে আমার খুব ভালো হয়। তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি বাসায় যাই, তুমি তোমার কাজ শেষ করে আসো। ভাইয়া কোনো রিপ্লাই করেনি। আমি ভাবলাম যে হয়তো ভাইয়া শুনেনি। দেন আমি আবার রিপিটেড সেম কথা যে ভাইয়া তুমি যাও, আমি বাসায় চলে যাচ্ছি, তুমি তোমার কাজ শেষ করে আসো। ভাইয়া কোনো আনসার করে না। এরকম কন্টিনিউসলি আমি 3 বা 4 বার ভাইয়াকে বলার পরে ভাইয়া কোনো আনসার করে না। নাও আই ফিল সামথিং উইয়ার্ড ইজ গোয়িং অন, এবং আমি ভাইয়ার হাত থেকে নিজের হাতকে ছাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি কোনোভাবে ভাইয়ার হাত থেকে নিজের হাতকে ধরে আছেন। এরকম না আসলে যে খুব শক্ত করে ধরেছে, জেনারেলি উনি ধরে আছে, কিন্তু আমি আমার হাতটা ছাড়াতেই পারতেছি না। আচ্ছা। আমি অনেকক্ষণ ধস্তাধস্তি প্রায় করতেছি ওনার সাথে, কিন্তু উনি ওনার মতো করে হেরিয়ে যাচ্ছে আমার হাত ধরে। তো আমি ওনাকে বললাম, উনি হঠাৎ করে আমার দিকে ঘুরে বললো যে তুই আমার সাথে যাবি না, তুই কি আমার সাথে যাবি না? তখন আমি দেখলাম যে ভাইয়া কখনো আমার সাথে কথা বলেন না, এবং আমি খুব শক্তি নিয়ে হাতটা টানলাম, এবং আমার মনে হলো যে আমার শক্তি না, উনি নিজেই আমার হাতটা ছেড়ে দিল। আচ্ছা। আমি খুব জোরে ফুটপাতের উপর পড়ছি। এরপর যত সম্ভব রাসেল ভাই যে আমি অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরছে। কিছুক্ষণ পরে আমি এই জন্য বলতেছি রাসেল ভাই, কারণ আমি যখন আমার জ্ঞান ফিরে তখন আমি ফজরের আজান স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা। এবং দ্য উইয়ার্ড থিং যে আমার মনে হচ্ছে যে আমি রিক্সা জাতীয় কোনো কিছুতে আছি, আপনার জ্ঞান ফিরে আপনি রিক্সাতে আছেন? আমি ঠিক আমার রিক্সাতে আছি কিনা এটা জানি না, বাট রিক্সা জাতীয় কিছু একটা যেটাকে প্যাডেল দিয়ে চালাচ্ছে, এবং যে প্যাডেল দিয়ে চালাচ্ছে উনি আর কেউ নয়, আমার যে ভাইকে আমি দেখছি তার বাবা। আচ্ছা।
এবং আমার পাশে ওই ভাইটা হাঁটতেছে, মানে ওই ভ্যান বা রিক্সা বা হোয়াটএভার যেটাই ছিল ওটার পাশে আমার ভাই হাঁটতেছে। এবং তিনি খুব মানে মানে কিউরিয়াসিটি নিয়ে আমার যে কি রে তোর কি হলো, তুই পড়ে গেলি কেন, অজ্ঞান হয়ে গেলি কেন। হ্যাঁ, কিন্তু আমি আমার তখন মাথায় মানে আসছে যে আরে এটা তো ভাইয়া না, কারণ ভাইয়া তো আমার সাথে কখনো এরকম করবে না। তো আমি ওনাকে বললাম যে না তুমি আমার ভাই না, আমি তোমার সাথে কথা বলবো না, তুমি আমার সাথে কিভাবে এরকম করলে। তো উনি আমাকে ধরার চেষ্টা করছে আবার, কিন্তু আমি ওনাকে লাথি মারার চেষ্টা করি, বারবার লাথি দিয়ে যাচ্ছি ওনাকে। তো এরকম করতে করতে আমি আবার মনে হয় অজ্ঞান হয়ে গেছি আসলে। এরপর যখন আমার জ্ঞান ফিরে, সেটা হচ্ছে 5 ডিসেম্বর সকাল 10টা-11টার দিকে আমার জ্ঞান ফিরে, তখন আমি বাসায়। যখন আমার জ্ঞান ফিরে আমি আমার খালাকে জিজ্ঞেস করি, ভাইয়াদেরকে জিজ্ঞেস করি যে কি মানে আমার সাথে কি হলো। তো ভাইয়ারা বললো যে তোকে তো আমরা শ্যামলী থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছি, তো তোমরা আমাকে অজ্ঞান অবস্থায় কোথা থেকে পেলো? শ্যামলীতে। এবং যে ভাইয়াটার সামনে, যে ভাইয়াটা নিয়ে ইভেন্টটা ঘুরতেছে, ওনাকে আমি বললাম যে তুমি সকালে আমার সাথে এই কাজটা কেন করলে? তুমি তো আমাকে ধাক্কা দিয়ে ফেলালে, আবার তুমি তো আমাকে রিক্সাতে না কিছু করে নিয়ে আসতেছিলে। বলছে না তো, আর তুই এত বড় ছেলে, তোকে আনার জন্য আমরা কখনো গেছি, তুই কি প্রথমবার আসছিস নাকি তোর জন্য ঢাকা আসা প্রথমবার? তো উনি সরাসরি অস্বীকার করে দিল যে না। আর উনি যেটা বললো যে আমি তো বাসায় ঘুমাচ্ছিলাম। তো আমি ভাইকে জিজ্ঞেস তো তোমরা আমাকে কিভাবে পেলে? তো বললে যে তুই অজ্ঞান অবস্থায় শ্যামলী হলের সামনে পড়েছিলি, যারা নামাজ পড়ে ফিরে আসতেছিল তারা তোকে দেখছে, তোর নাম্বার থেকে আমার নাম্বার থেকে আমার আম্মুকে ফোন করছে, আমার আম্মু আমার খালাকে ফোন করে বলছে যে আমি ওখানে অজ্ঞান অবস্থায় আছি। তো ভাইয়ারা আমাকে এসে নিয়ে গেছে এবং আমার ব্যাগ সাথে করে আমাকে এবং আমার ব্যাগ নিয়ে বাসা চলে গেছে। তো রাসেল ভাই আমি ব্যাপারটাকে কখনোই মানে ওভাবে মাথার মধ্যে ঢুকাইনি, কারণ হ্যালুসিনেশন একটা ঘটনা আমার সাথে আগেও হয়েছে। তো আমি ভাবছি এটাও সামহাও হয়তো হ্যালুসিনেশন। তো সন্ধ্যা হতে হতে আমি একটু ভালো ফিল করা শুরু করলাম। তো আমি চিন্তা করলাম একটু অফিসে কাজ করা যাক। তো আমি অফিসে কাজ করার জন্য আমার ল্যাপটপ নিতে যাচ্ছি। তো আমি আমার কাপড়ের ব্যাগ পাচ্ছি কিন্তু ল্যাপটপের ব্যাগ পাচ্ছি না। তো আমি চিন্তা করলাম যে ভাইয়া হয়তো কোথাও রেখে দিয়েছে। আমি ভাইয়াকে ফোন করলাম, তো ভাই বলে যে না, তোকে যখন আমরা নিয়ে আসছি তোর কাপড়ের ব্যাগ ছিল কিন্তু তোর ল্যাপটপের ব্যাগটা ছিল না। আচ্ছা। তো আমি বললাম যে হয়তো আমি অজ্ঞান হয়েছিলাম, তখন হয়তো আমার ল্যাপটপের ব্যাগ কেউ নিয়ে গেছে। কিন্তু আমি অনেকক্ষণ চিন্তা করার পরে দেখলাম যে না, বাসে আমি এতই ভয় ছিলাম যে আমি তাড়াহুড়া করে একটা মাত্র ব্যাগ নিয়ে আমি বাস থেকে নামছি। আচ্ছা। আমার ল্যাপটপের ব্যাগটা আমি বাসের মধ্যেই ছেড়ে আসছি। তো আমি এই চিন্তা করে বাস কাউন্টারে গেলাম। বাস কাউন্টারে যাওয়ার পরে কাউন্টারে গিয়ে যেখানে টিকিট করে রাসেল ভাই, সেখানে গিয়ে আমি বললাম যে ভাই এরকম এরকম ব্যাপার, আজকে সকালে আমি আপনাদের বাসে আসছি, এত নম্বর কোচ, আমার একটা ল্যাপটপের ব্যাগ ওখানে রয়ে গেছে। তো ওরা বললো ভাই এখানে টিকিট কাটে, আপনি একটু কষ্ট করে অভিযোগ কাউন্টারে চলে যান। অভিযোগ কাউন্টার রাসেল ভাই ফাঁকা থাকে, কেউই থাকে না মোটামুটি। তো ওখানে আমি গিয়ে বললাম যে ভাই এরকম এরকম ব্যাপার। তো উনি আমাকে বলে যে ঠিক আছে, আপনি আপনার নাম্বার দিয়ে দেন, কিছু পেলে মাত্র আমরা আপনার সাথে যোগাযোগ করবো। তো আমি নাম্বার দিচ্ছি রাসেল, আমি একটা বা দুইটা ডিজিট বলেছি মাত্র, হঠাৎ করে গিয়ে চিঠি খুব জোরে ধাক্কা মারছে। ধাক্কা মেরে বলতেছে আপনি কি আজকেই চিটাং চলে যাবেন? একবার রাসেল ভাই ল্যাপটপ পাচ্ছি না, তারপর সকালে খুব বেশি খারাপ, আর তারপর এরকম ধাক্কা দিয়ে আমার প্রশ্ন করে আরো বেশি খারাপ হয়ে গেছে। আমি যখন পিছে টার্ন করি রাসেল ভাই, ওই লোকটাই যে লোকটা বাসে আমার সাথে ছিল, আমি তো পুরো থতমত খেয়ে গেছি লোকটা, কিন্তু লোকটা আমার সাথে আর কোনো কথাই বলেনি, সে সোজা কাউন্টারের বাইরের দিকে হাঁটা দিচ্ছে। আমিও লোকটার পিছিয়ে পিছিয়ে কাউন্টারের বাইরের দিকে গেলাম, কিন্তু কাউন্টারের বাইরে গিয়ে দেখি যে লোকটা আর নাই। আমি এদিক ওদিক তাকাই কিন্তু লোকটাকে আর দেখতে পাচ্ছি না। ওই তাকানোর সময় আমি খেয়াল করলাম যে আমার ল্যাপটপের ব্যাগটা একটা সুপারভাইজারের হাতে। আমি সুপারভাইজারকে গিয়ে বললাম যে এটা তো আমার ল্যাপটপের ব্যাগ। তো বললো যে আপনি আমাকে প্রমাণ দিন যেটা আপনার। তো আমি প্রমাণ দিলাম যে এটা 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 মধ্যে আছে। তো আমাকে ল্যাপটপের ব্যাগটা দিয়ে দিল। আমি নিয়ে আবার ফেরত আসলাম অভিযোগ কাউন্টারে। অভিযোগ কাউন্টারে এসে বললাম যে আমি আমার ব্যাগটা পেয়ে গেছি। তো আমার এই কথাটা বলার আগেই যে অভিযোগ কাউন্টারে যে লোকটা বসেছে, আমি বললাম ভাই কি হলো, আপনি নাম্বার দিতে দিতে হঠাৎ কোথায় চলে গেলেন? আমি বললাম যে ভাই ওই যে আপনি লোকটাকে দেখলেন না যে আমাকে পিছ থেকে ধাক্কা মারছে, আমি লোকটার সাথেই তো বাইরে গেলাম। কোন লোকটার কথা আপনি বলতেছেন? যে ভাই একটা লোক, বেশ বলিষ্ঠ একটা লোক আমার পিছ থেকে ধাক্কা মারছে, আপনি বলতেছেন আপনি কাউকে দেখেছেন না, আপনি নাম্বার দিতে দিতে হঠাৎ করে ঘুরলেন, ঘুরে আপনি হাঁটা দিলেন, কেউ ছিল না আপনার সাথে। ওই জিনিসটা রিয়েলি মানে হয়তো আপনি চেক করতে চাননি যে বাসে আগের দিনেও কেউ আপনার সঙ্গে এসেছে কিনা, কারণ এটা সম্ভব ছিল না করে। এবং আপনি বলছেন যে আপনি মানে এটা এরকমও না যে কেউ আপনাকে জোর করে অজ্ঞান বা কিছু করে দিয়েছে, কারণ কোন জিনিস আপনার হারায় নাই, মানে মোবাইল এবং খুব এক্সপেন্সিভ কিছু মোবাইল বা মডেম এবং কিছু ক্যাশ আমার ব্যাগের মধ্যেই ছিল আসল ভাই, কিছুই আমার যায়নি, কিছুই চুরি হয়নি। এই ঘটনার কোনো মাথা মুন্ডু
এই যে কেন এরকম হলো, আপনার নামার কথা ছিল শ্যামলীতে, আপনি কি নামলেন আসাদ গেটে, সেখানে আপনি হঠাৎ করে অত রাত্রেবেলা আপনার ভাইকে দেখতে পেলেন, এবং তারপরে আপনি আবার যখন অজ্ঞান হয়ে আবিষ্কার করলেন নিজেকে রিক্সার মতো কোনো একটা কিছুতে, তারপরে আবারও অজ্ঞান হয়ে গেলেন সেকেন্ড টাইম, এটা কিন্তু কেউ সাধারণত হয় না, এবং তখন আপনি আবিষ্কার করলেন বাসায়, মানে কত এলোমেলো ঘটনাগুলো। তারপরে আপনি দেখলেন যে আপনার ল্যাপটপ নাই, আপনি চলে গেলেন কাউন্টারে, সেখানে গিয়ে আপনি দেখলেন যে ল্যাপটপটা পেলেন, ফেরত পেলেন ল্যাপটপ, তার মানে কেউ নেয়নি, আপনিই ফেলে এসেছিলেন, এরকম কিছু একটা। কিন্তু সেই রহস্যময় লোকটার ব্যাপারে খুব অদ্ভুত ব্যাপার যে বোঝা গেল না, এবং আগের দিনও সে ছিল কিনা সেটাও জানা গেল না। জানতে পারলে খুব ভালো। আমার পুরো ঘটনার মধ্যে শুধু একটাই জায়গায় রহস্যময় লোকটা হচ্ছে আমার সবচেয়ে বেশি অদ্ভুত যে জিনিসটা লাগে রাসেল ভাই, যে আমি আসাদ গেটে নামছি, এটা আমার খুব ভালো করে মনে আছে। এই আসাদ গেট থেকে শ্যামলীর দূরত্বটা কিভাবে আমি ক্রস করলাম, আমার কারণ ভাইয়ারা আমাকে নিয়ে গেছে শ্যামলী থেকে, আমার মনে আছে আমি অজ্ঞান হয়েছি আসাদ গেটে, সেখান থেকে আমি তোর কিভাবে গেলাম, কে নিয়ে গেল, আর সে কেউ যদি আমাকে নিয়েও যায় রাসেল ভাই, সে যদি ভালো মানুষ হয় সে আমাকে রাস্তার মধ্যে কেন ফেলা যাবে, ডেফিনেটলি আমাকে বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আর সে যদি খারাপ মানুষ হয় তাহলে আমার জিনিসপত্র নিয়ে সে চলে যাবে, কেন সে আমাকে আবার এক জায়গা থেকে এক জায়গায় ক্যারি করে নিয়ে যাবে, কোনো সেন্স নেই নাই। হ্যাঁ, এটা খুব একটা ভালো পয়েন্ট। আর রাসেল ভাই আপনারা ডেফিনেটলি বুঝতে পারছেন যে আসাদ গেট থেকে শ্যামলী পর্যন্ত মাঝখানটা হচ্ছে আপনার গণভবন, এক্স্যাক্টলি, অনেক পুলিশের পাহারা থাকে, প্রচুর পুলিশের পাহারা থাকে, ওখানে একজন অজ্ঞান মানুষকে পার করা সম্ভব না। কেউ একজন রিক্সা করে নিয়ে গেলে ডেফিনেটলি থামানো হবে, জিজ্ঞেস করা হচ্ছে না, এক্স্যাক্টলি কিছু না, এবং সেরকম কোনো কিছু হয়নি। এবং যিনি যাবেন, যিনি ওই তো মানে এখানেই সব কথা শেষ হয়ে যায় যে ভালো মানুষ হলে আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিবেন, আর খারাপ মানুষ হলে আপনার সবকিছু নিয়ে তারপরে আপনাকে ছাড়বেন। সো এটা খুবই মানে খুবই অদ্ভুত ব্যাপার, এবং আপনার পুরোপুরি মনে আছে যে আপনি আসাদ গেটে অজ্ঞান হয়েছিলেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূতের প্রেমের সমস্ত শ্রোতাদেরকে। আমি কানাডা থেকে রূপন্তী বলছি। আমার আজকে যে ঘটনাটা বলার আছে সেটা চট্টগ্রামে ঘটা। আমার জন্ম চট্টগ্রামে, আর আমার ছোটবেলার বেশ কিছুটা সময়ও চট্টগ্রামে কেটেছে। আমার বাবা মা চাকরি সূত্রে ওখানে থাকতেন, কাজেই আমাদেরও বেশ কিছু বছর ওখানে থাকতে হয়েছে। আমার ঘটনাটা ঘটে আজ থেকে বেশ অনেক বছর আগে। আমার তখন বয়স হলো কয়েক মাস। আমার জন্মের কয়েক মাস পর আমার বাবা মা চকবাজারের কাছে একটা বাসা ভাড়া নেন। আমি জায়গাটার নাম বলছি না, সঙ্গত কারণেই জায়গাটার নামটা বলছি না। আমরা যখন ওই বাসায় গেলাম তখন বাসার বাড়িওয়ালা আমার বাবা মাকে বললেন যে আপনারা কোনো চিন্তা করবেন না, যতদিন এই বাসাটা খালি ছিল আমরা প্রতিদিন মাদ্রাসা থেকে ছেলে আনিয়ে এই বাসায় মিলাদ পড়িয়েছি, খতম দিয়েছি কোরআন শরীফ। তো আমার বাবা মা একটু অবাক হলেন যে এটা এমন কি, আর এটা এভাবে করে বলারই বা কি আছে। ওনারা তো কিছুই বুঝলেন না। আসলে আমার বাবা মা তো আর চট্টগ্রামের বাসিন্দা নন, মানে ওনাদের তো আর পরিবার পরিজন ওখানে ছিল না, ওনারা তো চাকরি ক্ষেত্রে ওখানে থাকতেন, কাজে ভেতরের খবর ওনারা তেমন একটা জানতেন না। আমার মা একদিন অফিসে, নতুন বাসায় যাওয়ার পর অফিসে ওনার কলিগের সাথে গল্প করছিলেন। তখন বাসার ঠিকানাটা বলার পর আমার মায়ের কলিগরা আটকে উঠলো, বললো যে আপনি আর কোনো বাসা পাননি, ওই বাসায় আপনার যেতে হলো। তো আমার মা একটু অবাক হলেন। ওনাদেরকে জিজ্ঞেস করার পর ওনারা আর তেমন কিছুই বললেন না, প্রসঙ্গ পাল্টিয়ে ফেললেন। হয়তো ওনারা ভেবেছেন যে এই বাসা যখন চলেই গিয়েছে আর আমরা এগুলো বলে কি হবে। যাই হোক, বাসায় যে অদ্ভুত ধরনের ঘটনা ঘটতো সেটা হলো আমাকে আমার ঘরে, মানে একটা পার্টিকুলার একটা ঘরে যদি আমাকে কিছুক্ষণের জন্য একলা রাখা হতো আমি আতঙ্কে চিৎকার করে উঠতাম। ছোট বাচ্চারা অনেক সময় তাদেরকে একলা রেখে আসলে তারা কাঁদে, চিৎকার করে, কিন্তু আমি ওরকম ছিলাম না। আমাকে অন্য যে কোনো ঘরে রাখলে আমি কিছুই করতাম না, কিন্তু যে ঘরটা আমার ছিল, যেখানে আমার বেবি কট, আমার সব খেলনা টেলনা যেখানে থাকতো, সেই ঘরটাতে আমাকে একা রেখে আসলেই আমি চিৎকার করতাম, এবং এটা স্বাভাবিক ছিল না। আমার বাবা মা এটা নিয়ে কিছুটা চিন্তিত হলেও খুব একটা বেশি এটা আমলে নেননি। এমন সময় আমাদের বাসায় একটি নতুন আয়া আসলো। আয়াটা আমাকে দেখাশোনা করার জন্যই আসলো বাসায়, এবং আয়া এসে আমার বাবা মাকে পুরো ঘটনাটা বলল। আমার আয়া বলল যে এই বাসায় আমরা থাকার আগেই, মানে তার কয়েক মাস আগেই একটা লোক আত্মহত্যা করেছে। লোকটা পেশায় ডাক্তার ছিলেন, তো ওনার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল না, সে কারণে অভিমানে উনি আত্মহত্যা করেছিলেন, এবং এই ঘরের সাথে লাগোয়া বাথরুমে তিনি আত্মহত্যা করেছেন। তারপর ওনার স্ত্রী এবং পরিবারের অন্যরা যখন ওনার লাশটা বাথরুমে পেল, তখন তারা লাশটাকে নিয়ে আবার
ড্রয়িং রুমে নিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দিল। কি কারণে এটা তারা করেছিল সেটা আমরা অবশ্য জানি না। তো এটা শুধু সে আয়া না, আরো বেশ কয়েকজনের কাছ থেকে আমার বাবা মা জানতে পারেন। তখন আমার মা খেয়াল করে দেখলেন যে হ্যাঁ, বাথরুমের ছিটকিনিটা কিন্তু কিছুটা মানে নতুন লাগানো হয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে আগে একটা ছিটকিনি ছিল, সেটাকে ভেঙে নতুন একটা লাগানো হয়েছে। কাজেই কথার সাথে এই জিনিসটা মিলে যাচ্ছিল। তো আমার মা বাবা আসলে তেমন একটা কুসংস্কারে বিশ্বাস করেন না, তো তারা এই জিনিসটা তার জন্য অত বেশি আমলে নেননি। তারপরেও এমনি এরিয়াটা খুব একটা ভালো লাগছিল না। ওই এরিয়াটা আসলে অনেক আগের কথা, তো তখন বেশ নির্জন ছিল, ওখানে তেমন একটা বাসা ছিল না। ওই এরিয়াতে মাত্র 3টাই বাসা ছিল, মানে উঁচু বাসা। আমরা দোতলায় থাকতাম। আমার বাবা মা অন্য এরিয়াতে বাসা খুঁজছিল, মোটামুটি মানে অত সিরিয়াসলি না খুঁজলেও দেখছিল আর কি আশেপাশের কিছু বাসা, বাড়িঘর। আর আমাকে তো যথারীতি ওই ঘরে রাখলেই আমি চিৎকার করতাম আতঙ্কে। এমন সময় আরেকটা ঘটনা ঘটলো। একদিন খুব বৃষ্টি হলো। চিটাগংয়ে তো সবসময় অনেক বেশি বৃষ্টি হয়। আমাদের বাসাটা যে এরিয়াতে ছিল ওটা ছিল একটু নিচু জায়গা, আর রাস্তাটা ছিল একটু উপরে, যে কারণে বৃষ্টির পানি সবসময় এদিকে চলে আসতো। এখন খুব বৃষ্টি হওয়ার কারণে যথারীতি অনেক পানি চলে আসলো বাসায়। বাড়িওয়ালারা থাকতেন একতলায়, ওনাদের তো একদম বিছানা পর্যন্ত পানি চলে এসেছিল। এতটুকু পানি হওয়ার পরে এটা কিন্তু দেখা যায় যে বৃষ্টি যখন হয় নিচু এরিয়াতে বাসা হলে একতলায় পানি ওঠে, কিন্তু দোতলায় পানি ওঠার তো কোনো কারণ নেই। মানে একতলা পুরো ডুবলেই তো দোতলায় পানি আসবে, এমনি তো দোতলায় পানি আসার কথা না। কিন্তু ওই বাসায় যে কোনো কারণেই হোক একতলার বিছানা পর্যন্ত পানি চলে আসার পর দোতলায়ও পানি আসা শুরু করলো। একতলা কিন্তু তখনও পুরো ডুবে যায়নি। দোতলায় যখন পানি আসা শুরু করলো, বেশ উঁচুতে চলে গেল। আমার বাবা তখন একদিনের মধ্যে আমাদের সবাইকে নিয়ে বাসা চেঞ্জ করে অন্য বাসায় চলে গেল। এখন এটাই আমার প্রশ্ন যে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না যে দোতলায় পানি উঠে যাবে কোনো কারণ ছাড়া। মানে এটা আসলেই কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এই ছিল আমার ঘটনা। সো মেডিকেল কলেজ নিয়েই আপনি একটা ঘটনা বলবেন, শুনি আপনার ঘটনাটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজাত চৌধুরী। আমি এসেছি একটা মেডিকেল কলেজ থেকে। ঘটনাটা ঘটেছে আমার বড় আপুর সাথে, আমার সিনিয়র আপু। তো মেডিকেলে আমরা যখন আসি আমাদের ফার্স্ট ইয়ারে নর্মালি থাকে 3টা সাবজেক্ট থাকে। এখন কারিকুলাম অলরেডি চেঞ্জ হয়েছে। তো আমাদের যখন ছিল আর সিনিয়র আপুর ছিল তখন 3টা সাবজেক্ট ফার্স্ট ইয়ারে, অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি। তো অ্যানাটমিতে মেইনলি হয়, অ্যানাটমিতেই বডি নিয়ে ডিল করা হয়। তো আমাদের যে মেইন পরীক্ষাগুলো থাকে ওগুলো প্রফেশনাল পরীক্ষা বলা হয়। ওগুলোর আবার 3টা করে পার্ট থাকে, টার্ম পরীক্ষা। তো যে দেখা যায় যে স্টুডেন্টরা সবাই টার্ম পরীক্ষার আগে জাস্ট ভিসেরাগুলো দেখার জন্য বডির কি কি পার্ট আছে ওইগুলো নিয়ে তো পরীক্ষা হবে টার্মে, ভাইভাতে। তো ওই ভাইবার আগে বা টার্মের ভাইবার আগে তার 3-4 দিন আগে সবাই গ্রুপ করে ব্যাচ ওয়াইজ এসে একটু একটু করে দেখে আর কি, বডিগুলা ডিসকাস করে কি কি আছে, বইয়ের সাথে মিলাই, ছবিগুলো মেলায়। তো আমার যে সিনিয়র আপু আমার কাছে ঘটনাটা শেয়ার করছে, তো ওই আপু ওই দিন ওই গ্রুপগুলোর সাথে আসতে পারে না, অ্যাবসেন্ট ছিল। তো ওনার স্বাভাবিকভাবে পরের দিন পরীক্ষা থাকবে টার্ম, তো উনি আসতে পারে না। তো ওনার এখন টার্ম পরীক্ষা খারাপ হবে, এই জন্য উনি খুব বাধ্য হয়ে মামাদের সাথে খুব ম্যানেজ করে, মামাদেরকে ম্যানেজ করে, তো উনি আগের দিন একটু ম্যানেজ করছে যে লাশ ঘরে লাশ দেখতে যাবে, যে ডিসেকশন রুমে আর কি। তো নর্মালি হয় যে আমাদের ডিসেকশন রুম মোটামুটি অন্ধকারাচ্ছন্ন থাকে এবং আবদ্ধ থাকে। আর আমাদের যে ডিসেকশন যে লাশগুলো নর্মাল থেকে ডিসেক্ট করা থাকে খুবই এবড়ো থেবড়ো থাকে না, খুব দেখতেও বাজে লাগে। এরকম নর্মাল মানুষ দেখলে খুব খারাপ লাগবে। তো দেখা যায় বডির চামড়া ছিলানো থাকে, মাংসগুলো দেখা যায় সবগুলো, ভিসেরা, অ্যাবডোমেন, পেটের সব ভিসেরাগুলো দেখা যাচ্ছে, স্টমাক এরকম। তো আপু ওই দিন গেছে, তো মা আমাকে অনেক ম্যানেজ করে ভিতরে ঢুকছে, তো টাকা পয়সা দিয়ে হয়তো ঢুকছে। তো আপু গেল, তো নর্মাল ছিল একটা টেবিলের উপরে লাশ রাখা থাকে আর কি। তো আপুর বর্ণনা অনুযায়ী ওয়াইজ ছিল যে বডিটার মাথা ছিল উত্তর পাশে এবং আপু বডিটা ডান পাশে দাঁড়ানো ছিল, যে এখন বইয়ের সাথে মিলাবে এরকম টাইপের কিছু। তো আপু তার হাতে গ্লাভস পরে বডিটা দেখতেছে কি কি আছে। পরের দিন পরীক্ষা, অ্যাবডোমেনের পরীক্ষা, তো অ্যাবডোমেনের পার্টটা দেখতেছে। তো একটা টাইমে আপু দেখতেছে ডান হাত দিয়ে দেখতেছে, আর বাম হাতটা আপুর মানে বডিটার পাশে ছিল এবং টেবিলের উপর হাত রেখা
জাস্ট বডিটা বাম পাশে হাত দিয়ে দেখতে যাবে, এরকম টাইমে আপু একটা মানে খুব ইয়া করলো, দেখতো বডিটা আপুর হাতে হাত রেখে বাম হাতে একটু কাছে এসে বলতে হবে। জি হ্যাঁ, যে লাস্টটার বাম হাতটা আপুর, লাস্টটার ডান হাতটা আপুর বাম হাতে জোর করে ধরে ফেলছে আর কি। আচ্ছা আচ্ছা। তো এটার জন্য আপু আসলে প্রস্তুত ছিল না। তো আপু তখন খুব মানে ভয় পাইলো এবং না বুঝতে পারে খুব মানে হামাগুড়ি দিয়ে তারপর ডান হাত দিয়ে খুব জোর করে সরাইলো। তারপর আপু চলে আসলো। তো নর্মালি দেখা যায় খুব চিল্লা ফিল্লা করে চলে আসলো। তো আপুর ফ্রেন্ডরা হোস্টেলে আসলো, যখন দেখতে চিল্লাচ্ছে, ভয় পাচ্ছে এবং কি হলো ঘটনা, তখন আপু খুলে বললো। এবং হয়েছে কি, আমাদের নর্মাল দেখা যায় যে বডিগুলো থাকে ফরমালিন বা প্রিজারভেটিভে ডুবানো থাকে, একটু নর্মালি নরম থাকে। কিন্তু যখন আপুকে ধরছে, আপু জাস্ট হাতে দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে যে বাম হাতে, এবং ভিতরের দিকে একটা স্ক্র্যাচ, মানে জোরে ধরলে একটু হাতের ছাপ থাকে বা এরকম একটা স্ক্র্যাচ পড়ে গেছিল। আচ্ছা ওকে। তো সুদীপ্ত যে ঘটনাটা এখন আমাদেরকে বলবে, সেইখানে তার একজন আত্মীয় মারা যান এবং তার উপস্থিতি মারা যাবার পরেও ছিল খুব স্পষ্ট। কিভাবে সেটা আমরা শুনে আসবো। সুদীপ্ত কোথায় বাসা আপনার খুলনা, একটু যদি কাইন্ডলি আমাদের বলুন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি সুদীপ্ত চক্রবর্তী, খুলনা থেকে, নেভি স্কুল খুলনায় অধ্যয়নরত। তো আমি যে ঘটনাটা বলবো, আমার সাথে যে মেইন যে ঘটনাটা ঘটে সেটা ঘটে হচ্ছে 27 জানুয়ারি 2016। কিন্তু ঘটনার যে সূত্রপাত ঘটে 17 জানুয়ারি থেকে। আমি প্রথম থেকে শুরু করি। 17 জানুয়ারি বিকাল 4টা কি সামথিং টাইমে আমার ফুফুর শাশুড়ি মারা যায়। তো তার সাথে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল, আমার নিজের ঠাকুমার মতো ছিলেন তিনি। তো তিনি মারা যাওয়ার পরে খবরটা আমরা পাই 8:30 কি 9টার দিকে রাতে। তো তখন আসলে যাওয়াটা সম্ভব ছিল না, যে গাড়ি পাওয়া যেত না, এরকম সমস্যার কারণে আমরা ঠিক করি যে পরদিন সকালে আমরা যাব। সেদিন আমরা শুয়ে পড়ি রাতে। শুয়ে পরদিন সকালে কিছু একদম ভোরবেলায় কিছু চিল্লাচিল্লিতে আমার ঘুম ভাঙে। আমি উঠে রান্নাঘরে গিয়ে দেখি মা রান্নাঘরে দরজা খুলে একটু চিল্লাচিল্লি করছেন। তো সেখানে যে অস্বাভাবিক ঘটনা দেখে তিনি এরকম করছেন, সে অস্বাভাবিক ঘটনা কিছু লক্ষ্য করা যায় সেদিন সকালে। সেগুলো হচ্ছে, প্রথম যেটা চোখে পড়ে সেটা হচ্ছে রান্নাঘরের ভিতরে মুড়ির কৌটার মুখ খোলা ছিল এবং তার থেকে বেশ খানিকটা মুড়ি কম ছিল। আচ্ছা। তারপরে যেটা লক্ষ্য করা যায় যে মিল্কশেকের ভিতরে যে কৌটাগুলো থাকে, গুঁড়া দুধের কৌটা, চায়ের কৌটা, সেগুলো সব বিশৃঙ্খল ভাবে ছড়িয়ে আছে, কিন্তু সেগুলো মুখ খোলা ছিল না। এরপরে যেটা হয়, পাশে কাঁচা মরিচের প্যাকেট থাকে, সেই প্যাকেটটা পুরাই উধাও, শুধু আশেপাশে কিছু 2-1টা মরিচ পড়ে আছে, তাছাড়া প্যাকেটটা পুরাই উধাও। আর ছাদে অনেকগুলো টব আছে, আমাদের ফুলের টব, তুলসী গাছের টব, তার মধ্যে একটা টব ছিল তুলসী গাছের টব, সেটা উল্টিয়ে ফেলানো। কিন্তু টবের কেন এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না বা কেন এই জিনিসগুলো এরকম, সেটা যদি একটু মাঝখানে বলে দিতেন আসলে কাহিনীটা, তাহলে সবার শুনতে আরো বুঝতে আরো সুবিধা হবে। এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, যে যিনি মারা গিয়েছেন তিনি বেঁচে থাকা অবস্থায় তিনি সকালে চায়ের সাথে কখনোই বিস্কিট খেতেন না, তার ফেভারিট ছিল চায়ের সাথে তিনি মুড়ি খেতেন সবসময়। আচ্ছা। আবার এখানে দেখা যাচ্ছে যে এখানে মুড়ির কৌটা থেকে গায়েব হয়ে যাচ্ছে। তো যেগুলো যিনি পছন্দ করতেন সেগুলোরই নড়চড় হচ্ছে। জি। আচ্ছা। এরকম অনুমান করা হচ্ছে সেগুলো টানেই তিনি যেন ফিরে আসছেন। আচ্ছা। তো তারপর যেটা হয়, সেই দিন এটা চলে যায়। তো মা তো এগুলোতে একটু বিশ্বাস করতেন, এসব প্যারানর্মাল ব্যাপারে। তো তিনি বলতে থাকেন যে তিনি মারা গেলেন, তারপরেই হচ্ছে এরকম ব্যাপার, নিশ্চয়ই এখানে সবকিছু স্বাভাবিক না। কিন্তু আমরা ব্যাপারটাকে তেমন একটা পাত্তা দিই না, যে এরকম করতেই পারে, নিশ্চয়ই তুমি ভুল করে রেখে দিছো বা এরকম। আর যদি রাসেল ভাই একটা কথা বলে রাখা ভালো, আমি মনে করলাম রাতে ঘরে চোর ঢুকে এরকম করছে। যদি এরকম হয়, চোর ঢুকে অন্য কিছু নিল না, আমি সেটাও বিশ্বাস করলাম, চোরের খিদা লাগছে, সে মুড়ি খেয়ে চলে গেছে। কিন্তু যদি চোর চলে যায়, দরজাটা খোলা থাকবে, না হয় বাইরে থেকে বন্ধ থাকবে। দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল, যেরকম আমরা গত রাতে শোয়ার আগে বন্ধ করেছি, এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায়। তো তারপরে আমরা ব্যাপারটাকে উপেক্ষা করে দিই এবং সেদিন আমরা চলে যাই সেই গ্রামে, যশোরের ভিতরে একটু গ্রাম, সেই গ্রামে চলে যাই যেখানে তিনি মারা গিয়েছেন। তো তার দাহ কার্য সম্পন্ন করা হয়। আমার অ্যাকচুয়ালি ক্লাস প্রাইভেট ছিল, আমি ফিরে আসি। আমার দেখাশোনার জন্য মাও চলে আসেন। তো সেদিন যে ঘটনাটা ঘটে, সেদিন আমি ফিরে আসি, আস্তে আস্তে আমাদের বিকাল হয়ে যায়। আমি সন্ধ্যার সময় পড়তে বসার সময় আমার চশমা খুঁজি, আমার চশমাটা পাই না। আমার চশমাটা কোথাও খুঁজে পাই না। আমি ভাবি যে হয়তো কোথাও রেখেছি, এখন পাচ্ছি না। তো আমি আমার সেকেন্ড যে চশমাটা আছে সেটা বের করে নিই। তারপরে সেদিন রাতে শোয়ার সময় আমার স্পষ্ট মনে আছে আমি চশমাটা আমার পরের টেবিলে রেখেছিলাম এবং শুয়েছিলাম। সকালে উঠে আমার এই চশমাটাও আর পাচ্ছি না। এবার আমার মধ্যে একটা জিদ চেপে বসে যে পরপর 2 দিন 2টা চশমা যাবে কোথায়। এই যে ঘটনাটা ঘটে, দ্বিতীয় চশমাটা হারাই, এটা ঘটে হচ্ছে 20 জানুয়ারি। তো এইটাও খুঁজে পাচ্ছি না। আমি সব জায়গায় খুঁজে ফেলি, যেখানে
থাকার কথা সেই সব জায়গায় খুঁজে ফেলি, এমন যেখানে থাকার কথা না সেই সব জায়গাও আমি খুঁজে ফেলি, যেমন সোফার নিচে, খাটের নিচে, এমনকি ফ্রিজের মধ্যেও খুঁজে ফেলি, শুধু আমার মনকে বোঝানোর জন্য যে সব জায়গায় আমি খুঁজেছি, আমার চশমা যে কোথাও আছে আমি পাচ্ছি না, এইরকম যেন না থাকে। কারণ আমার মধ্যেও এটা কাজ করছিল যে আসলেই কি এখানে প্যারানর্মাল কিছু ঘটছে। তো এরপর যেটা হয়, চশমা কোথাও পাই না, তো সেই দিন আর কিছু ঘটে না, আমার মেজাজ খারাপ হয়ে যায়, আমি থাকি। পরদিন বিকালে আমার মা ফ্রিজ খুলে আমাকে ডাক দেয়। তো ডাক দিয়ে আমি সেখানে গিয়ে যেটা দেখি, ফ্রিজের মধ্যে সুন্দরভাবে আমার চশমা দুটো সাজিয়ে রাখা রয়েছে, যেটা কখনোই আর কি স্বাভাবিক হতে পারে না। এরপর থেকে আমার মধ্যে একটা ধারণা চলে আসে যে মা যেটা বলেছেন আসলেই মনে হয় তার আত্মা ঘুরে বেড়াচ্ছে, এবং আমিও একটু ভীত ফিল হতে থাকে আমার মধ্যে, এবং নানাভাবে তিনি জানান দেন যে তিনি আছেন। জি, আচ্ছা। এরপর এরকম ছোটখাটো বিভিন্ন ঘটনা ঘটতে থাকে, যেরকম বলা যায় বিভিন্ন জিনিস হারিয়ে যায়, এরপর সেটা পরদিন বা তারপর দিন এমন সব জায়গায় পাওয়া যায় যেটা আসলে যেখানে যাওয়া সম্ভব না। এরপর যে মেইন যে ঘটনাটা ঘটে 27 ফেব্রুয়ারি, সেই দিন আমার কাজিন আসে আমাদের বাড়িতে। সে হচ্ছে চোখে একটু সমস্যা হয়েছিল, সেজন্য সে খুলনা এসেছিল। তো সেদিন অনেক রাত পর্যন্ত তার সাথে গল্প করতে করতে আমরা শুয়ে পড়েছিলাম। এখন আমার কাজিন ঘুমিয়ে যায়, সেদিন আমার ঘুম আসছিল, আমার প্রায় এই সমস্যাটা হয়, রাতে ঘুম আসে না। তো ঘুম আসছিল না, আমি উঠে পড়ি, উঠে টিভি অন করি, টিভিতে দেখার মতো তেমন কিছু না থাকে, আমি জাস্ট চ্যানেল চেঞ্জ করতেছিলাম। হঠাৎ করে রান্নাঘর থেকে একটা শব্দ শুনি, খটখট মতো। তো আমার মধ্যে ভয়টা আবার কাজ করে ওঠে যে এই সব ঘটনা ঘটতেছে, অস্বাভাবিক ঘটনা, তার মধ্যে আবার রান্নাঘরে এরকম রাতে শব্দ শুনে আমার মধ্যে আবার ভয়টা জেগে ওঠে। তো আমি দেখতে যাই, আমার কৌতূহলবশত দেখতে যাই আসলে কি হচ্ছে। রান্নাঘরে দরজায় 2টা সিটকিনি লাগানো ছিল, প্রথম সিটকিনিটা খুলি, তখন ভিতরে কোনো শব্দ আর পাওয়া যাচ্ছে না। আমি দ্বিতীয় সিটকিনিতে হাত রেখে কিছুক্ষণ বসে থাকি, তারপর হঠাৎ করে ভিতর থেকে কুড়কুড় টাইপ একটা আওয়াজ শোনা যায়, মানে মানুষ মুড়ি বা বিস্কিট খেলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ শোনা যাচ্ছিল। হ্যাঁ। এখন আমার মধ্যে ভয়টা আরো জেগে ওঠে, আমি ভয়টাকে উপেক্ষা করে হঠাৎ করে চিটকিনিটা তাড়াতাড়ি করে খুলে লাইটের সুইচটা অন করে দিই। সেখানে কিছুই ছিল না রান্নাঘরে, শুধু যেটা ছিল মুড়ির কোটার মুখ খোলা, মুড়ির কোটার যে মুখটা মেঝেতে শক্ত শব্দে বাড়ি খাচ্ছে, যেন এখনো স্থির হয়ে পারেনি, এই মাত্র সেটা ফেলে দিয়েছে কেউ, কিন্তু সেখানে কেউ ছিল না। তো আমি আরো ভয় পেয়ে যাই, এত দ্রুত এসব কি ঘটছে, আমার মধ্যে কিছু কাজ করে না, সেন্স কাজ করে না, আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই। আমি লাইটটা অফ করে যেই দরজা বন্ধ করতে যাব, পিছন ফিরেছি, তখনই আবার সেই মুড়ির কুরকুর শব্দ শোনা যায়। আচ্ছা। এবং আমি জাস্ট ভয় পাওয়ারও টাইম পাই না, এবার অটোমেটিক আমার পিছে ফিরে যাই যে কি হচ্ছে দেখার জন্য, এবং যেটা দেখি সেটা আসলেই স্বাভাবিক ছিল না। যেটা দেখি সেটা হচ্ছে মুড়ির কৌটার মুখ। এখানে বলে রাখা ভালো যে আমি মুড়ির কৌটাটা বের হওয়ার আগে মুখ বন্ধ করে আবার তুলে রেখেছিলাম। তো মুড়ির কৌটার মুখটা আবার খুলে যাচ্ছে একা একা, সেখান থেকে একা একাই মুড়ি উঠছে, কেউ যেন সেই মুড়িটা খাচ্ছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। তারপর কি হচ্ছে আপনার? আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অদৃশ্য কোনো অবয়বের উপর যেন একটা সাদা শাড়ি কেউ পরে আছে। আমি শাড়িটা দেখতে পাচ্ছি, মুড়ি খাচ্ছে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু মানুষটাকে আমি দেখতে পাচ্ছি না। এখন যেটা হয় আমার মধ্যে প্রচন্ড ভয়ে, আমার মধ্যে যেন ভয়বোধটাই কাজ করতে থাকে না। আমি বুঝতে পারি না যেখানে ভয়টাকে আমি উপলব্ধি করতে পারি না ঠিক মতো, যে এখান থেকে যে আমার কোনো অনিষ্ট হতে পারে, আমার এখান থেকে চলে যাওয়া দরকার, এই সেন্সটা আমার মধ্যে কাজ করে না। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে থাকি। তখন আমি তাড়াতাড়ি সেখান থেকে কি করব, আমি পিছন ফিরে স্বাভাবিক যেভাবে চলে যাই, স্বাভাবিকভাবে আমি চলে যাওয়ার মতো লাইট অফ করে চলে যেতে যাই। লাইটের সুইচে হাত রাখতে যেয়ে দেখি লাইটের সুইচটা আগে থেকেই অফ ছিল, তাহলে আমি পিছনে এত কিছু ক্লিয়ার কিভাবে দেখছিলাম। তারপরে আমার মধ্যে এই ছোট্ট ধাক্কাটা পুরো ঘটনাটা ফ্ল্যাশব্যাক ঘটিয়ে দেয় এবং আমি পুরো ঘটনাটার প্রকৃত ভয় উপলব্ধি করতে পারি। এবার আমার হাতটা জমে যায় ভয়ে, আমি অনেক কষ্টে সেখান থেকে দৌড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ি, দরজা অফ করার টাইম পাই না আমি। তারপরে আমার আসলে ঘুমিয়ে পড়ি, কি সেন্স চলে যায় আমার ঠিক খেয়াল নাই, আমি তাড়াতাড়ি সেখানে শুয়ে, আর আমার কিছু মনে নাই। পরে আমার কাজিনের কাছে যেটা শুনি, আমি নাকি হতভম্বের মতো তাড়াতাড়ি এসে শুয়ে পড়ি, সে আমাকে অনেক কোয়েশ্চেন করে কিন্তু আমি রিপ্লাই দিই না, সেভাবে যে আমি ঘুমিয়ে পড়েছি, সেও ঘুমিয়ে পড়ে। পরে আমি সকালে উঠে জাস্ট মাকে জিজ্ঞেস করেছিলাম রান্নাঘরের দরজা কি খোলা ছিল, মা বলেছিল যে না, খোলা ছিল না। এর এখনো কোনো ব্যাখ্যা আমি পাইনি, ইভেন এই ছোটখাটো ঘটনা এখনো। ওকে, আমাদের হাতে সময় খুব কম, আসার পরে আপনার ঘটনা একটু শুনে আসি প্লিজ, আপনার ঘটনাটা বলবেন। আসলে আমি খুলনা ময়লাপাতা থেকে এসেছি, আমি ঈশা আহমেদ। আমার সাথে যে ঘটনাটি ঘটে সেটা হলো আমার বাসা কেন্দ্রিক। 2009-এর মাঝের দিকে আমরা একটা বাসায় উঠি, তখন আমার বিয়ে হয়নি, আমার আব্বুর বাসায়। তো আমার বাসার প্রথম থেকেই সবার ভিতরে একটা কেমন একটা ফিল ছিল যে বাসায় এইসব কেমন একটা ছমছমে একটা ছমছমে একটা ভাব ছিল বাসায়। তো কারো কাছে কেউ শেয়ার করে না যে হয়তো আমাদের মনের ভুল বা নতুন বাসা, সেই জন্য। তো একদিন এরকম অনেকদিন কেটে যায়, 1 মাস কিংবা 2 মাস। তো
আমি একদিন বিকালবেলা আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে আব্বু তারপর ভাইয়া সবাই বাইরে গেছে, তো আমি দেখলাম আম্মু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। তো আমি ঘুম পড়ছি, কখন আমি ঘুম পড়ছি আমি নিজেও বুঝতে পারিনি। তো মাগরিবের আজান হয়ে গেছে, আমি তারপরে উঠছি ঘুম থেকে, তো দেখতেছি যে চারিপাশে আমাদের ঘর সবকিছু অন্ধকার পুরো, যে বাসায় লাইট জ্বালায়নি। আমি প্রথমে বলি আম্মু কোথায় গেল, যে ঘরে এখনো লাইট চলতেছে না, কি ব্যাপার। তো আমি শুয়ে শুয়ে আম্মুকে অনেক ডাকতে থাকি যে আম্মু কোথায়, তুমি এখনো রুমে লাইট জ্বালাওনি। তো কারো সাড়া পাই না, আম্মুর কোনো সাড়া পাই না। তারপরে উঠে যাই, উঠে আমি আমাদের ড্রয়িং রুম পর্যন্ত যাই, দেখি ওখানেও অন্ধকার, আম্মু বসে নেই। পরে বুঝতে পারলাম যে আম্মু হয়তো বা কোনো প্রতিবেশীর ফ্ল্যাটে গেছে। তো আমি পরে ড্রয়িং রুমের মেন যে ড্রয়িং রুম সেখানে আমরা লাইট জ্বালাই, আমি লাইট জ্বালাই দেখি যে আসলে বাসায় কেউ আছে কিনা। তো হঠাৎ করে আমি খেয়াল করি যে আমার বড় ভাইয়ার যে রুম সেটা হলো মেইন ডোরের পাশেই। তো সেখান থেকে একটা কেমন একটা কান্নার আওয়াজ হচ্ছে, যে বাসার ভিতর থেকে আমি আর আম্মু ছাড়া কোনো মেয়ে নেই। তো মেয়ের কান্নার ভয়েস আসতেছে। প্রথমে আমি একটু ভয় পাই যে কি হলো, এটা কি ঘুমের ভিতরে দেখছি বা হ্যালোসিনেট করতেছি কিনা। তো সেই জন্য আমি আবার উকি মেরে ভাইয়ের রুমে শিওর হওয়ার জন্য উকি মারি যে আসলে সত্যি কি কান্নার আওয়াজ বা অন্য কিছু। তো উকি মেরে দেখি সত্যি একটা মেয়ে বসে আছে, সে হাঁটুর উপর মাথা দিয়ে মনে হচ্ছে এত আবেগে কাঁদতেছে যে খুব কষ্ট বা কোনো কিছু লাগায় সে এভাবে কাঁদতেছে। তো হঠাৎ করে দেখায় ঘুমের পর, ঘুম যেহেতু আমি ঘুম থেকে উঠছি, তো বুঝতে পারতেছিলাম না যে আসলে আমি কি দেখতেছি, হ্যালোসিনেট করতেছি কিনা। তো আমি তাড়াতাড়ি মেইন ডোরটা খুলে ওই সিঁড়ি ঘরের এখানে দাঁড়ায় আম্মুকে ডাকতেছি যে আম্মু কোথায় তুমি, অনেক জোরে ডাকাডাকি করতেছি কিন্তু আম্মুর কোনো সাড়া পাই না। তো আবার আমি একটু শিওর হওয়ার জন্য যে আমি যা দেখছি তা কি সত্যি নাকি আসলে আমার ভুল ছিল, তো আমি দেখি যে আবার উকি দিই ভাইয়ার ঘরে, কিন্তু ভাইয়ার ঘরে কেউই ছিল না, খাটের উপর তখন দেখি কেউ নেই। তা আমি ভাবলাম যাক বাঁচা গেল, আমার হয়তো বা ভুল হয়েছে দেখায়। তো যখন ভাইয়ের বারান্দার দিকে তাকাই, বারান্দায়, তখন দেখি সেম সেই মেয়েটা ওখানে দাঁড়ায় কাঁদতেছে। তো এবার আমি এত ভয় পেয়ে যাই যে আমি স্টিল ওখানে ফ্রিজ হয়ে যাই, যে কি করব না করবো আমি কিছু বুঝতে পারতেছি না। আমি জাস্ট ঘুরে আম্মুকে আমি নিচে চলে যাবো এমন একটা ভাব। তো দেখি যে হঠাৎ করে আমাদের বাসার লাইট অফ হয়ে গেছে, আমি যে ড্রয়িং রুমের লাইটটা জ্বালাইছি সেটা অফ হয়ে গেছে। তো তখন এতটা ভয় লাগতেছিল যে বুঝাই উঠতে পারতেছিলাম না, ওইখানে স্টিল দাঁড়ায় আছি ভয়। আর মনে হচ্ছে এবার কেউ খুব রাগ হয়ে কান্না করতেছে আমার উপর খেপে গেছে খুব, আর মনে হচ্ছে কেউ হেঁটে চলে আসছে আমাকে ধরার জন্য। তা আমি কি করব, আমি জাস্ট ভাবতে আমি সেন্সলেস হয়ে যাওয়ার সময় আমার পিঠে হঠাৎ একটা হাত পড়ে, যে এখন আমি কি করব। আমি এক নজর তাকায় দেখি যে আমার আম্মু। তা আমি ওই সময় ভয়ে আম্মুকে ধরে কেঁদে ফেলি যে আম্মু আমি কি দেখলাম এইসব। তা আম্মু সব বলে যে তুমি কি ভয় পাইছো বা কিছু। বললাম যে হ্যাঁ এরকম আমি ভাইয়ের রুমে এগুলো দেখি, পরে সব শেয়ার করি। তো আম্মু প্রথমে বলে যে তুমি ভুল দেখছো, আমাকে অনেক সান্ত্বনা দেয়, কিন্তু পরে সেটা আমাদের বাসার সবাই টুকিটাকি সবই দেখতে থাকে। দেখে যে হঠাৎ করে শীতের ভিতরে আমরা শুয়ে আছি, তো ফ্যান চলে উঠতেছে হঠাৎ করে একা একাই। আমার আব্বু লাইট কেটে যায় বলছিলেন আপনি, লাইট কেটে যায়, যে আমাদের স্টিল সেই বাসায় আছে এখনো আমার আব্বুরা, তো স্টিল কোনো ডিম লাইটই থাকে না সেখানে বাসায়। আর যে আমি যে রুমটায় থাকতাম ওইখানে লাইটই থাকে না, যে লাইট লাগাক সেটা কেটে যায়। আর বাথরুমের দরজা অটোমেটিকলি যখন লক সিস্টেম ছিল তখন অটোমেটিকলি লক হয়ে যেত। তো এরকম আমি একদিন নিজে ওয়াশরুমে গেছি সকাল 11টা কি 12টায়। তো আমি গিয়ে দেখি যে আমি বের হব যখন ওয়াশরুম থেকে, মনে হচ্ছে কেউ বাইরে থেকে লক করে দিছে আমাকে। ও মাই গড, এখন যদি কেউ এখন মানে এই মুহূর্তে যদি কারো এরকম ঘটে তাহলে কেমন লাগবে আসলেই, মানে এটা উইয়ার্ড। তখন কি রাত ছিল? তখন 12টা, সকাল 12টা, মানে দুপুর 12টা। আচ্ছা। তো আমি বলতেছি আম্মু বাসায় রয়েছে যেহেতু একা, তো আম্মু এটা কখনোই করবে না যে আমাকে বাইরে থেকে লক করে দেবে। তো আমি খুব অনেক ধাক্কাধাক্কি করতেছি দরজা, যে আম্মু আমি এখানে আটকা পড়ছি, তুমি আমাকে খোলো। তা আধা ঘন্টা পর আম্মু এসে শুনতে পায় আমার গলার আওয়াজ। ততক্ষণে তো আমি পুরো কাহিল যে আম্মু আমি আটকে গেছি, তুমি আমাকে খোলো। আম্মু বলতেছে এখান থেকে তো খোলা, তুমি ভিতর থেকে লক খোলো। আমি খুলতেছি, আম্মু মনে হচ্ছে কেউ ধরে রাখছে দরজা, ভিতর থেকে চেপে ধরে রাখছে, যে আমি খুলতেই পারতেছি না। আর প্লাস্টিকের দরজা যেহেতু সেটা জাম হওয়ার কোনো ওয়ে নাই। হ্যাঁ, তো আমি অনেকক্ষণ ওখানে কান্নাকাটি করতেছি, আম্মু আমার খুব ভয় লাগতেছে, বাথরুমে কি অবস্থা। তো আম্মু কি করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি কেয়ারটেকার, আমাদের বাসায় কেয়ারটেকারকে ফোন দেয়,
উনি ডেকে আনে, তারপর উনি আমাকে লক ভেঙে, বাথরুমের লক ভেঙে বের করে শেষমেশ। তো আব্বু প্রায় দেখতো যে হঠাৎ করে লাইট জ্বলে উঠছে, এসব হচ্ছে। তো হুজুর ডেকে নিয়ে আসে আমাদের বাসায়, হুজুর ডেকে নিয়ে এসে কোরআন শরীফ খতম করায়, তারপর ঘর বাঁধানো হয়, তারপরে সবকিছু নরমাল হয়। তারপরে এখন কি সবকিছু নরমাল নাকি? এখনো সেই স্টিল আমার বারান্দায় যে একটা আরবি লেখা একটা কাগজ ছিল, প্রত্যেকটা আমাদের ভেন্টিলেশন, বাথরুমের ভেন্টিলেশনেও আছে, জানালা দরজা। তারপরে ঘটনাগুলো ঘটে। তারপরে বারান্দা সেই এক টুকরো কাগজ কে যেন ছিঁড়ে ফেলছে, মনে হচ্ছে যে কেউ টেনে খুব রাগে ছিঁড়ে ফেলছে, সেটা আঁচড়ানো, সে দড়িটা এখনো ঝুলতেছে, কিন্তু তারপর থেকে আবার এই ধরনের সমস্যা শুরু হয়, আর এখনো হয়, এখনো ঘটনা ঘটছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা হবে না, আমরা সরাসরি চলে যাব আমাদের আরো একজন অতিথি আছেন অসীম সরকার, তার কাছে ছোট্ট একটা ঘটনা শুনে আসবো। অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে কখনো বিশ্বাস করতাম না যে আমার সাথে এরকম কোনো প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে, কিন্তু ঘটনা যখন ঘটে গেল তারপর বুঝলাম যে আসলে প্যারানর্মাল ঘটনা অবশ্যই ঘটে। ঘটনা ছিল গত বছরের জুলাই বা জুন মাসের দিকে। অ্যানাটমি টার্ম পরীক্ষা ছিল তখন। টার্ম পরীক্ষার আগের দিন প্রায় সব মেডিকেল স্টুডেন্টই ভিসেরা দেখতে যায়। বিশেষত সেই দিন সময়টা ছিল বিকাল 4টা কি 5টা, মানে দিনের বেলা, একদম দিনের বেলা। হ্যাঁ, অলমোস্ট 10-12 জন না হলে অ্যানাটমির যে মামা ভিসেরা দেখান, উনি আমাদের ভিতরে ঢুকতে দেন না, যে আপনারা ভয় পাবেন, আপনারা আজকে থেকে মানে 10-12 জন না হলে আপনাদের ভিসেরা দেখতে দেওয়া হবে না। তো সেইভাবে আমরা 10-12 জন না হলে যাই না। কিন্তু সেই দিন মানে যে কোনো কারণেই হোক আমি সেদিন সবার সাথে যেতে পারি না। কিন্তু পরেক্ষণেই প্রায় ওদের যখন ভিসেরা দেখা শেষ হয়ে যাচ্ছে তখন আমি ওদের সাথে গিয়ে উপস্থিত হই। কিন্তু ওরা তখন বলে, দোস্ত আমার পরীক্ষা আছে, আমি চলে যাই, আমার কালকে পরীক্ষা আছে, কিন্তু আমার ভিসেরা দেখতেই হবে। শেষমেশ আমার ফ্রেন্ড মাসুমকে বলি, দোস্ত তুই একটু দেখাই দিচ্ছি তাহলে সুবিধা হইতো। তো অ্যাজ এ রেজাল্ট অ্যানাটমিক মামাকে বোঝে টুঝে আমরা বলি যে মামা মাগরিবের নামাজের পরে আমাদের একটু সময় দেবেন, আমরা ভিসেরাটা দেখবো। শেষমেশ আমরা প্রায় মাগরিবের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই আমরা অ্যানাটমির ভিসেরা দেখতে যাই। সর্বপ্রথমে আমাদের অ্যানাটমি ডিসেকশনটা এরকম একটা পরিস্থিতি যে সামনে ভিসেরা দেখতাম, পিছনে একটা টেবিলে ডেড বডি শোয়ানো থাকতো। ডেড বডিগুলো বিশেষত সাধারণত ফরমালিন দিয়ে থাকে, ডোবানো থাকে, এজন্য সেখানে কোনো রক্ত থাকার কোনো প্রশ্নে ওঠে না। আমরা সামনের দিকে ঘুরে যখন হার্টের ভিসেরা দেখতেছিলাম, ঠিক তখনই হুট করে শুনি যে ট্যাপ থেকে পানি পড়তেছে। তখন মাসুম বলে, দোস্ত এসব নিয়ে কোনো ভয় করিস না, তুই আমার অ্যানাটমির মামাকে গিয়ে বলে আয় যে আমরা কিন্তু ভয় পাচ্ছি, আপনি একটু থাকবেন আমাদের সাথে। আমি গিয়ে মামাকে বলে আসি, মামা আপনি দেখে এরকম সমস্যা হচ্ছে, ট্যাপ দিয়ে পানি পড়ছে, হুট করেই আমরা বুঝতে পারছি না। মামা বলে, এগুলো কোনো ব্যাপার না, তোমরা ভয় পাবো না, ব্যাপারটা আমি দেখতেছি, আমি এখানে আসি, সমস্যা নাই। তারপরে সেই মতো মাসুম বলে দোয়া দূরত পড়তেছে, তারপর বলে যাই হোক পরীক্ষার জন্য তো অবশ্যই দেখতে হবে, দোয়া দূরত পর, সমস্যা নাই। তখন আমরা ভাবি যে হার্টের ভিসেরা দেখতে প্রায় 5-6 মিনিট হয়ে যাচ্ছে। পিছন থেকে হাত, একটা মৃত মানুষের হাত যদি ফ্লেক্স করে তখন যেরকম শব্দ হয় না ভাবে এরকম শব্দ হচ্ছে। পিছন থেকে ঘুরে দেখি ডেড বডিটার হাতটা ফ্লেক্স করা। ভাবি যে হয়তো মাসলের ইয়ের কারণে এটা ফ্লেক্স করতেছে। যাই হোক ভিসেরা দেখা শেষ হওয়ার পরে মাসলে যাই। মাসলের সুপার এক্সট্রিমিটিতে যখন আমরা ডেলটয়েড মাসলের ভিসেরাটি দেখতে যাই, ঠিক তখন হাত ওঠানোর পরে দেখি সেখান থেকে প্রচুর রক্ত। আমি আর মাসুম দুজনে তাকাতাকি করতেছি এক একজনের দিকে। কখনো বিশ্বাস করতে পারছিলাম ঘটনা এভাবে ঘটতে থাকে। ভোট দিয়ে আমরা চলে যাই না তুমি মামার রুমে, কিন্তু গিয়ে দেখি মামা সেখানে নেই। চলে যাই সরাসরি আমাদের একদম যে গেটে যে দারোয়ান মামা থাকে ওনার কাছে। মামাকে গিয়ে বলি, মামা এরকম ঘটনা ঘটতেছে, একদম অ্যানাটমির মামা কোথায়, ওনাকে তো খুঁজে পাচ্ছি না। উনি বল, কি বলেন, অ্যানাটমির মামা তো আপনাদের দেখছি 7টার সময় ঢুকিয়ে দিয়ে তো উনি বাসায় চলে গেছেন, ওনার যে ইমার্জেন্সি দরকার পড়ছে। তখন আমরা ভেবে পাই না যে আমাদের সাথে মাঝখানে যে মামার সাথে কথা বললাম উনি কে ছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনি সবসময় ভালো চলে। আমি ফারহানা, আমি ফটোফ্রেমের ভক্ত সেই 2010 সাল থেকে, এবং স্টিল আমি আপনার কোনো সময় মিস করি না। খুব ইচ্ছে ছিল যে আপনার স্টুডিওতে এসে কিছু শেয়ার করবো, কিন্তু দেশের বাইরে থাকার কারণে আসতে পারছি না।
আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং এটা আমার বাসাতে ঘটেছে, উত্তরের বাসায়। আমার যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন আমি স্পষ্ট মনে আছে। দিনটা ছিল 2005 সালের আই থিঙ্ক ফেব্রুয়ারি কিংবা মার্চ, এরকম একটা সময়ের মধ্যে। আমি তখন এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ি। তো যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন আকাশে প্রচন্ড মেঘ ছিল এবং বৃষ্টি হচ্ছিল। তো আকাশে মেঘ বৃষ্টি থাকার কারণে আমার মা আমাদেরকে বলছিলেন, আমাকে এবং বাসায় আরো দুজন কাজের মানুষ ছিল, তো বলছিলেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক কাপড় বাইরে আছে, তোমার কাপড়গুলো উঠিয়ে ফেলো। তো আমাদের বাসায় দুটো বারান্দা ছিল এবং বারান্দাগুলি এমন ভাবে ডিজাইন করা যে এক বারান্দায় দাঁড়ালে আরেক বারান্দা খুব পরিষ্কার ভাবে দেখা যায়। তো আমি আমার আপু আম্মুর বেডরুমের সাথে যে অ্যাটাচ যেই বারান্দাটা ছিল সেখান থেকে আমি কাপড়গুলো উঠাচ্ছিলাম, আর আমার আম্মু আর একজন কাজের মানুষ আপনার যেটা আমার কিচেনের সাথে অ্যাটাচ যেই বারান্দাটা সেখান থেকে কাপড়গুলো উঠাচ্ছিল। তো আমি যখন কাপড় উঠানো শুরু করেছি, উঠাতে হঠাৎ করে আমার ডান দিকে তাকিয়ে আমি দেখি যে একজন দাঁড়িয়ে আছে বারান্দায় কোনায়। তো আমি বলছি এখন যে দাঁড়িয়ে আছে, তো ভালো করে খেয়াল করে দেখি একদম আমার মা দাঁড়িয়েছে পেছন ফিরে। তো আমি একটা খোলা চুলো দেখতে পাচ্ছি, কিন্তু একটা জিনিস আশ্চর্যের বিষয় ছিল যেটা আমার খেয়াল করা উচিত ছিল, যে আমার আম্মুর চুলগুলি প্রায় মেঝে পর্যন্ত চলে আসছে, এরকম মনে হচ্ছে লম্বায়। তো আমি কেন জানি কি যে হলো, আমি এটা একদমই আমার চোখে ধরা পড়লো না, কিংবা কোনো অস্বাভাবিকতা আমার মনে আসলো না। আমি আমাকে বারবার খুব হালকা মনে বলছি, আম্মু কি ব্যাপার, তুমি ওখানে দাঁড়িয়ে আছো, তুমি কি ভিজবে নাকি, তোমার এরকম কোনো প্ল্যান আছে নাকি, তুমি দাঁড়িয়ে আছো এরকম করে, নর্মাল তো তুমি বৃষ্টিতে ভিজো না, কিংবা এরকম করেন কি সম্মুখ কি, আমি এরকম জাস্ট নর্মাল কথাবার্তা বলছি। এবং আমি তাকে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি, কারণ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, আবার হচ্ছে আমার রুমের পাশে আমাদের রুমের যে লাইটটা আছে সেটা বারান্দায় এসে পড়ছিল, তো আমি তাকে ভালোই দেখতে পাচ্ছিলাম। কিন্তু কথা বলতে বলতে কি বলতে আমি বাম দিকে চোখ আমার গেছে, সেখান থেকে আমাদের সেকেন্ড বারান্দাটা পুরোপুরি দেখা যায়। আমি খেয়াল করে দেখছি যে সেখানে আমার মা আরেকটা কাজের মেয়ে নিয়ে কথা বলছেন এবং কাপড়গুলি উঠাচ্ছেন, এবং তখন কেমন মনে হয়েছে যে তাদের কথাগুলো আমি শুনতে পাচ্ছি। কিন্তু এতক্ষণ যে আমি যে মহিলাকে দেখছি এবং যা হচ্ছে, আমি তখন কারো কথা শুনতে পাচ্ছিলাম না, কিছুই না, আমি জাস্ট নিজের মনে কথা বলছিলাম এবং আমি আমার কাপড় উঠেছিলাম। এটা দেখার পর আমার কাছে, আমি জানি এই ঘটনাটা হয়তো মানুষের কাছে খুব সিম্পল লাগতে পারে যে হ্যাঁ এখানে এমন কি আছে, কিন্তু আমার জন্য আমি তখন, আমি 17-18 বছরের একটা মেয়ে, আমার তখন মনে হয়েছে যে আমি মনে হয় ওখানেই মরে যাবো, বিকজ ইট ওয়াজ সো horrific for me, so horrible experience. I can't tell you. আমার এখনো, আমি যখন আপনাকে ঘটনাটা শেয়ার করছি, আমার গায়ের রুম দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আমি ওখানে কাপড় চোপড়গুলি আমার যেগুলো উঠিয়েছিলাম সেগুলো হাত থেকে ফেলে আমি ঝেড়ে একটা দৌড় দিয়ে আম্মুর কাছে চলে আসি এবং আম্মুকে ঘটনাটা বলি। আম্মু সাথে সাথে আমাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন এবং আম্মু বলেন যে এরপর থেকে কখনো ওই সময় বারান্দায় একা যাবে না, কারণ আম্মু অনেক সময় এরকম কিছু এক্সপিরিয়েন্স করছেন যে আম্মুর মতো কে একজন দাঁড়িয়ে আছে কিংবা এরকম কিছু একটা। তো আম্মু আমাদেরকে কখনোই বলেননি, আমরা ভয় পাবো এই জন্য। তো এই একটা এক্সপিরিয়েন্স যেটা আমি সারা জীবন মনে রাখবো, বিকজ এটা আমি আমার মানে আমি মনে হয় না এটা কোনো ভুলবো, বিকজ আমি এটা এত পরিষ্কার দেখেছি এবং আমার পাশেই ছিল একজন মানুষ, এবং একই মানুষকে মানে আমি দুই জায়গায় দুই রকম ভাবে দেখছি। তো মানে আমি কি বলবো, মানে এখনো যে এই কথাটা মনে করলে আমি ভয়ে আমার মনে হচ্ছে হাত পা অবশ্যই আসছে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমার লাইফে আরো দু একটা ছোটখাটো ঘটনা ঘটেছে যেটা আমি হয়তো পরে আপনাকে লিখে কিংবা রেকর্ডিং শেয়ার করবো। থ্যাংক ইউ রাসেল ভাই, এবং থ্যাংক ইউ সবাইকে। প্রিয় লিসেনার, প্রতিনিয়ত ভূতপ্রেমের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলের মধ্যে ভূতপ্রেমের সকল ভয়ানক ঘটনাগুলো বাছাই করে পাবলিশ করা হয়। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই এই চ্যানেলটি ঘুরে আসবেন এবং উপভোগ করবেন পুরাতন এপিসোডগুলো। এই চ্যানেলে প্রত্যেকটা ঘটনা আপনারা শুধুমাত্র বাছাই করা ঘটনা শুনতে পাবেন। প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। তো আপনারা হয়তো সকলেই জানেন যে আমরা সর্বদা আপনাদেরকে গল্প শুনিয়ে থাকি। আজকের এপিসোডটিও কিন্তু তার ব্যতিক্রম কিছুই নয়। আমরা আজকের এপিসোডটিতে আপনাদেরকে কয়েকটি গল্প শোনাবো। আশা করছি যে আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের গল্পগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানার চেষ্টা করবেন। শহরের ছেলে ধনুষ, যার কাছে ভূতের গল্প ছিল কেবলই একটি হাসি। সে বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিল। বাজির সত্য ছিল নিজিমপুরে জমিদার হরিহর চৌধুরীর পরিত্যক্ত প্রাসাদে তাকে এক রাত কাটাতে হবে। গ্রামের মানুষ বাড়িটিকে ভূতের বাড়ি বলে ডাকত। জমিদার হরিহর চৌধুরী নাকি নিজের মেয়েকে খুন করে বাড়ির ভিতরে লুকিয়ে রেখেছিল। মানুষ